স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। জাস্ট এ মিনিট। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? একদম একদম ওকে। একদম। ওকে, ওয়েলকাম ডে 2 তে। আর আহ, এখানে বড় করে লেখাই আছে, দেখছেন, মেন্টাল ওয়েলনেস, চেঞ্জ ইউর থট, চেঞ্জ ইউর ডেস্টিনি। আমরা ভাবি ভাগ্য বদলে যায়, ভাগ্য হঠাৎ করে বদলে যায় না। নিজের চিন্তা ভাবনা বদলালে নিজের ভাগ্য বদলায়। এর পিছনে অনেক সায়েন্স আছে, অনেক কিছু আছে। আমি কোনো উইদাউট সায়েন্স কোনো কথা আপনাদের সাথে শেয়ার করছি না। তো দেখুন, আরেকটা আমি জিনিস বলে নিই। আমার বই, অত্যন্ত পপুলার বই, ডেমোলিশ ইউর অবস্টাকল, ট্রান্সফর্ম ইউর অ্যাডভার্সিটি ইন্টু ম্যাসিভ সাকসেস, এই বই অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লু রোজ, গুগল প্লে সমস্ত জায়গাতে পাবেন। খুব পাওয়ারফুল বই। একজন মানুষ তার অবস্টাকেল থেকে কি করে বেরিয়ে আসতে পারেন, যে কোনো অবস্টাকেল থেকে কি করে বেরিয়ে আসতে পারেন এবং ম্যাসিভ সাকসেস ক্রিয়েট করতে পারেন, তা এই বইয়ে বিশদে স্টেপ বাই স্টেপ একদম সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করা আছে। এবং সেখানে বিভিন্ন স্টোরিজের মাধ্যমে, বিভিন্ন রিয়েল লাইফ স্টোরিজের মাধ্যমে এই মানুষটি কিভাবে বেরিয়েছেন, ওই মানুষটি কিভাবে বেরিয়েছেন, সব বিশদে ব্যাখ্যা করে এই বইয়ে বোঝানো আছে। এবং সেখানে মাইন্ড সায়েন্সের কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়, অ্যাডভার্স পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ম্যাসিভ সাকসেস ক্রিয়েট করতে হয়, তা এই বইয়ে ব্যাখ্যা আছে। তো আপনারা এই বই চাইলে কালেক্ট করতে পারেন অ্যামাজন, ফ্লিপকার্টে। ডেমোলিশ ইউর অবস্টাকল বললেই এই বইয়ের পাবেন। এবং এর অথার হচ্ছে আমি, শান্তনু ঘোষ। ডেমোলিশ ইউর অবস্টাকল শান্তনু ঘোষ বললেই বই পাবেন। ওকে, তো চলুন। এই বইটা কি ইংলিশ ভার্সন না বাংলা ভার্সন? হ্যাঁ, ইংলিশ ভার্সন, এখনো বাংলা ভার্সন আসেনি। তো বাংলা ভার্সন আসতে দেরি আছে। ইংলিশ ভার্সন কিন্তু খুব ইজি ইংলিশে লেখা আছে, আপনাদের আচ্ছা বোধগম্য। আচ্ছা। আপনারা কালেক্ট ঠিক করতে আছে। পারেন। ওকে, একদম। গ্রেট। তো চলুন আজকে খুব পাওয়ারফুল লেসন স্টার্ট করি। সেটা হলো, যে লেসনটা আমি শেয়ার করব তাকে বলা হয় ওয়ার্ল্ডস, বিশ্বের শ্রেষ্ঠতম মডেল। নিজের মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার শ্রেষ্ঠতম মডেল আজকে আমি শেয়ার করব। তো এই মডেলে কি আছে দেখুন। আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো ঘটনা আমাদের সামনে ঘটে চলেছে, প্রত্যেক মুহূর্তে। এই মুহূর্তেই আপনি যদি দেখেন, হ্যালো, এই হ্যাঁ, বলুন মুহূর্তে, বলুন। হ্যাঁ, এই মুহূর্তেই আপনি যদি দেখেন, এটাও একটা ঘটনা। এই যে আপনি এই সেশনে আছেন, এই সেশনকে অবজার্ভ করছেন, দেখছেন, এটাও একটা ঘটনা। প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু আমাদের জীবনে ঘটে চলেছে। কিন্তু সেটা কোথায় ঘটছে? সেটা এক্সটার্নাল ওয়ার্ল্ডে, বাইরের জগতে ঘটে চলেছে। তো বাইরের জগতে যা কিছু ঘটে চলেছে, আমাদের বিশেষ করে আমাদের গোচরের মধ্যে, আমাদের অবগতের মধ্যে, সেগুলো এক একটা ইভেন্ট, ঘটনা প্রত্যেক মুহূর্তে ঘটে চলেছে। সেই ইভেন্ট, বাইরে যেটা ঘটছে সেই ইভেন্টকে কি করছে, আমাদের ফাইভ সেন্সারি অর্গান, পাঁচটা সেন্সারি অর্গান, আমাদের অডিটরি সেন্সারি, সরি, আমাদের ভিজুয়াল সেন্সারি অর্গান, আমাদের চোখ, আমাদের চোখ দিয়ে আমরা দেখছি সেই জিনিসগুলোকে, সেই জিনিসগুলো আমাদের মনের ভেতর যাচ্ছে। কিছু জিনিসকে আমরা শুনছি, যেমন ধরুন আমি এখন কোনো কথা বলছি, এটা তো কোথাও লেখা হচ্ছে না বা হাওয়াতে ভাসছে না তার ছবি। এই ছবিটা আপনার মন ক্রিয়েট করছে, এই শব্দটা আপনার কান রিসিভ করছে। কিন্তু এখানে কোনো ছবি নেই, আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু এর অডিওটা আপনার কানে ঢুকছে, এটাও আপনার মনের ভেতর যাচ্ছে। নেক্সট হচ্ছে কি, বেশ কিছু জিনিস আমরা অনুভব করছি। অনুভব বলতে আমাদের টাচ সেন্সারি অর্গান আছে, যেটাকে বলা হয় বিশ্বের বৃহত্তম সেন্সারি অর্গান। এই টাচ সেন্সারি অর্গান দিয়ে আমরা টাচ নিচ্ছি, সেন্সেস নিচ্ছি। তো এই টাচ সেন্সারি অর্গান দ্বারা আমরা কোনো কিছু, যেমন ধরুন কোনো জিনিসটা গরম কি ঠান্ডা বুঝতে গেলে আমাদেরকে টাচ করে দেখতে হবে। হ্যাঁ, থার্মোমিটার দিয়ে বুঝতে পারি, কিন্তু যদি আমরা টাচ করি, এখন ওয়েদারটা ঠান্ডা কি গরম সেটা আমরা বুঝতে পারি কি, আমাদের স্কিন সেই সেন্স আমাদের মাইন্ডকে দেয়, তার দ্বারা আমরা বুঝতে পারি। ঠিক সেরকম, যেমন ধরুন একটা চিনির দানা, সেই চিনির দানাটার টেস্টটা আমরা কি করে বুঝি সেটা মিষ্টি নাকি, তার কারণ হচ্ছে তার আমরা টেস্ট নিই জিভ দিয়ে। অর্থাৎ
টেস্ট সেন্সারি অর্গান আছে যার দ্বারা আমরা কোনো কিছু টেস্ট নিই, কোন জিনিস তেতো কি মিষ্টি কি ঝাল, সেই টেস্টটা আমরা নিই। নেক্সট হলো আমরা কি একটা ফ্র্যাগনেন্ট বা একটা বডি স্প্রে ধরুন। এই বডি স্প্রেটা আমরা যতই তাকে ভালো করে দেখি, তার কৌটোটাকে দেখি, আমরা কিছু বুঝতে পারবো না যে এর ফ্র্যাগনেন্টটা কিরকম, এর খুশবুটা কিরকম, এর গন্ধটা সুন্দর, কতটা সুন্দর, কোন ফুলের মতো বা কিরকম, এটা আমরা ততক্ষণ অব্দি বুঝতে পারবো না যতক্ষণ না আমরা এটাকে শুকি, আমরা এটাকে নাক দিয়ে তার ঘ্রাণটা নিই ততক্ষণ। তো সেরকম এই পাঁচটা সেন্সরি অর্গান দ্বারা আমরা বাইরের যে এক্সটার্নাল ওয়ার্ল্ডে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনা আমাদের এই পাঁচটা সেন্সরি অর্গান দ্বারা মনের ভেতর যায়, এখান থেকে আমাদের মনের ভেতর যায়। কিন্তু মজার ব্যাপার হলো এই ঘটনাগুলো ডাইরেক্টলি আমাদের মনে রেজিস্টার হয় না। ডাইরেক্টলি হয় না কেন? তার আগে কি হয় তাহলে? ডাইরেক্টলি হয় মানে তার আগে যে জিনিসটা ঘটে, বেশ কিছু জিনিস ডিলিট হয়, একটা ফিল্টার প্রসেস ঘটে, সেই ফিল্টারটাতে বেশ কিছু জিনিস ডিলিট হয়ে যায়। যেমন ধরুন, আপনি যদি আজকে আপনার বাড়ি থেকে আপনার শপে গেছেন বা আপনি যদি আপনার বাড়ি থেকে বাজারে গেছেন, সেই বাজার যাওয়ার ঘটনা যদি মনে করেন, সেখানে দেখবেন আপনি অনেক মানুষকে দেখেছেন, অনেক মানুষ আপনার কাছাকাছি ঘোরাফেরা করেছে, অনেক দোকান আপনি দেখেছেন, কিন্তু আপনার মাইন্ড কি করেছে, সেখান থেকে অনলি হয়তো কিছু মানুষকে, সামান্য কিছু মানুষকে মনে রেখেছে এখনো। সবাইকে কিন্তু আপনার মনে নেই। কেন? তার কারণটা হলো আপনার মাইন্ড বেশ কিছু ডিলিট করে দিয়েছে, অর্থাৎ মুছে ফেলেছে। আর নেক্সট হলো আমাদের মাইন্ড ডেস্টোর্ট করে। ডেস্টোর্ট মানে বিকৃতকরণ, বেশ কিছু জিনিসকে বিকৃতকরণ করে নেয়। বিকৃতকরণ কিরকম করে? এই বিকৃতকরণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে চলেছে, বুঝতে পারবেন উদাহরণ দিলে। যেমন ধরুন, একজন হাজব্যান্ড একজন ওয়াইফের রিলেশন, ওয়াইফ বলছেন যে তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। হাজব্যান্ড জিজ্ঞেস করলেন, আচ্ছা কেন তুমি এই কথা বলছো? ওয়াইফ বললেন, তুমি অনেকদিন আমাকে বেড়াতে নিয়ে যাও। তো দেখুন এখানে বিকৃতকরণ কিরকম। বেড়াতে না নিয়ে যাওয়ার মানেটা কি হাজবেন্ড তাকে ভালোবাসেন না? একদমই তা নয়। হয়তো হাজবেন্ডের এখন অনেক বেশি কাজে ব্যস্ত, অফিসিয়াল চাপ আছে বা অন্যান্য কাজে ব্যস্ত, বা জীবনের কোনো জিনিসকে সেটেল করাতে ব্যস্ত। কিন্তু এই যে ওয়াইফ, তিনি কি করলেন, তিনি ডিস্টর্ট করে নিলেন, বিকৃতকরণ করে নিলেন যে তুমি আমাকে ভালোবাসো না। ঠিক সেরকম বাচ্চারাও বাবা মার প্রতি একটা এরকম বিরূপ তাদের মনোভাব জন্মায়, ডিস্টর্ট করার ফলে, যে বাবা তুমি আমার জন্য চকলেট নিয়ে আসনি, তাই তুমি আমাকে ভালোবাসো না। তাহলে কি, চকলেট না আনার মানেটা এই বাচ্চাটির কাছে কি, বাবা ভালোবাসে না, কিন্তু তা তো নয়, বাবা হয়তো কোনো কারণে ভুলে গেছে। তো এইগুলো হচ্ছে বিকৃতকরণ। নেক্সট হচ্ছে জেনারেলাইজ, বেশ কিছু সাধারণীকরণ। জেনারেলাইজ কথাটার অর্থ হচ্ছে সাধারণীকরণ করে নেয়। যেমন ধরুন, একজন মানুষ যার সঙ্গে আপনি দেখা করেছেন প্রথমবার, সে আপনার সাথে দুর্ব্যবহার করেছেন। দ্বিতীয়বার আপনি তার সাথে দেখা করলেন, তিনি আপনাকে সেম ভাবে একইভাবে দুর্ব্যবহার করেছেন। কিন্তু পরবর্তীকালে আপনার মাইন্ড জেনারেলাইজ করে নিল যে এই মানুষটির বোধহয় স্বভাব চরিত্র এরকম, এর বিহেভিয়ার বোধহয়, এর আচরণ এরকম, এ সবসময় মানুষের সাথে এইভাবে কথা বলে। কিন্তু তা তো নাও হতে পারে, সেই মানুষটি সেই সময় হয়তো জীবনে কিছু চলছিল, এমন ঘটনা যার জন্য তার মন খারাপ ছিল, আর সেই অবস্থায় আপনি কিছু বলতে গেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সেরকম অনেক ঘটনা আমরা জেনারেলাইজ করে দিই। আপনি কোথাও বাইরে বেড়াতে গেছেন, সেখানে ট্রেন থেকে নামলেন কি বাস থেকে নামলেন, আর আপনার পকেটের মানি ব্যাগটি চুরি হয়ে গেল। দ্বিতীয়বারও আপনি সেখানে নামলেন, সেই শহরে নামলেন, আপনার মানি ব্যাগ চুরি হয়ে গেল। দেখবেন আপনি জেনারেলাইজ করে নেবেন যে সেই শহরটি পকেট মারের জায়গা। আসলে তা নাও হতে পারে, যে সেখানে হয়তো মানে পার্টিকুলার এক দুজন এরকম মানুষ আছেন যারা পকেট মারি করেন। তো এরকম নাও হতে পারে। আমাদের মাইন্ড এইভাবে জেনারেলাইজ করে নেয়। এবার ব্যাপার হচ্ছে যে এই ফিল্টার কেন করে। আচ্ছা, তার আগে বলে নি, এই ফিল্টার হওয়ার পরে আমাদের মনে গিয়ে রেজিস্টার হয়। অর্থাৎ কি, এক্সটার্নাল ওয়ার্ল্ডে, বাইরের জগতে যা কিছু ঘটছে, সেটা এক্সটার্নাল ইভেন্ট।
ইভেন্ট, এখানে আমি E1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, সেটা বাইরের জগতের ঘটনা। আর সেটা গিয়ে এই ফিল্টার হওয়ার পর আমাদের মাইন্ডে গিয়ে যখন রেজিস্টার হয়, সেটা হচ্ছে ইভেন্ট। সেই ইভেন্ট, সেটাও একটা ইভেন্ট। তাহলে এই যে ইভেন্ট, ইভেন্ট ওয়ানে দেখুন কিছু ছিল কি ভিজুয়াল পার্ট ছিল যেগুলো আমরা দেখেছি, কিছু ছিল অডিটরি পার্ট যা আমরা শুনেছি, আর কিছু ছিল কাইনেস্থেটিক পার্ট যা আমরা ফিল করেছি। কাইনেস্থেটিক এখানে ফিলিংস, সেটা আপনার টাচ সেন্সরি অর্গান থেকে হতে পারে, মনের ফিলিংস হতে পারে, বা আপনার টেস্ট, স্মেল, এইসব ফিলিংস হতে পারে। তো সেই ফিলিংস আমরা যে নিয়েছি সেটা আমাদের মনে গিয়ে আবার রেজিস্টার হচ্ছে, সেখানেও একটা আলাদা VAK তৈরি হচ্ছে, ভিজুয়াল, অডিটরি এবং কাইনেস্থেটিক পার্ট তৈরি হচ্ছে। ক্লিয়ার? এই জায়গাটা আশা করি ক্লিয়ার হলো। তো দেখুন, একদম একদম। হ্যাঁ, এবার কি হচ্ছে, কিন্তু আমাদের মাইন্ড এই ফিল্টার করে কেন সেটা তো জানার দরকার। মাইন্ডের কি প্রয়োজন? যা ঘটছে সেটা অ্যাজ ইট ইজ তো আমাদের মাইন্ডে রেজিস্টার হতে পারে, কিন্তু না, তা হয় না। কেন মাইন্ড ডিলিট করে, ডিস্টোর্ট করে, জেনারেলাইজ করে? এর প্রথম রিজন হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক সেকেন্ডে আমাদের মাইন্ড 400 বিলিয়ন বিটস অফ ইনফরমেশন রিসিভ করে। 400 বিলিয়ন বিটস অফ ইনফরমেশন, ক্যান ইউ ইমাজিন? ইটস লুক লাইক এ সি, ওয়াটার অফ সি। হিউজ পরিমাণে ইনফরমেশন প্রত্যেক সেকেন্ডে আসছে। তো এই এত ইনফরমেশন আমাদের মাইন্ড যদি কোনো কারণে রেজিস্টার করে নেয়, আমরা পাজলড হয়ে যাব, পাগল হয়ে যাব। তাই আমাদের মাইন্ড একে ডিলিট, ডিস্টোর্ট, জেনারেলাইজ করে বাদ দিয়ে দেয়। এর থেকে মাত্র 2000 বিট অফ ইনফরমেশন, 2000 বিট, নট বিলিয়ন বিটস, 2000 বিট অফ ইনফরমেশনকে রিসিভ করে, বাকিগুলোকে এই ফিল্ট্রেশনের মাধ্যমে ছেড়ে দেয়, ডিলিট করে দেয়, ডিস্টোর্ট করে দেয়, জেনারেলাইজ করে দেয়। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আমাদের মন আমাদের বোঝার জন্য, আমরা যাতে সহজেই বুঝতে পারি, যেমন ধরুন লেখা আছে, তো এটাকে বারবার আমাদেরকে মনে না করতে হয় যেটা এরকম করে লেখা হয়। যখনই এরকম কিছু দেখবো, আমাদের মাইন্ড সঙ্গে সঙ্গে পারসিভ করে নেবে যে এটা কেন? তার বোঝার জন্য ইজি যেগুলো, সেইগুলোকে সে রাখে, তার জন্য যেগুলো প্রয়োজন সেগুলোকে সে রিসিভ করে, বাকিগুলোকে ছেড়ে দেয়। এই যে বললাম, আপনি হয়তো বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি হয়তো ধরুন একটা উচ্ছে কিনবেন, সাপোজ আপনি উচ্ছে কিনবেন। বাজারে অনেক কিছু আছে, সেখানে ঝিঙে আছে, পটল আছে, বেগুন আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, কিন্তু আপনি কিনতে গেছেন যেহেতু উচ্ছে, আপনার মাইন্ডও সার্চ করবে উচ্ছে কোথায়, এবং সেই উচ্ছে দোকানটাকে সহজেই আপনি খুঁজে বের করে উচ্ছেটা নেবেন। বাজার থেকে বেরিয়ে আসার পর আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোথায় ফুলকপি ছিল, আপনি কিন্তু মনে করতে পারবেন না যে কোথায় দেখলাম দেখলাম মনে হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কোন দোকানে আছে আমি বলতে পারছি না। তার কারণ কি? আপনার জন্য ইম্পর্টেন্ট ছিল উচ্ছে কেনা, আপনার মাইন্ড সেটাকেই রিসিভ করেছে, সেখানেই আপনাকে পরিচালিত করেছে, এবং আপনি সেখান থেকে কালেক্ট করেছেন। তো মাইন্ডের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, মাইন্ড সেগুলোকে রিসিভ করে, বাকিগুলোকে ডিস্টোর্ট, সরি, ডিলিশন, ডিস্টোরশন, জেনারেলাইজেশন করে বাদ দিয়ে দেয়। এটা হলো দ্বিতীয় রিজন। এই কারণেই আমাদের মাইন্ড হচ্ছে ডিলিট, ডিস্টোর্ট এবং জেনারেলাইজ করে, অর্থাৎ বাইরের এক্সটার্নাল ইভেন্ট গুলোকে ফিল্টার আউট করে দেয়, ফিল্টার আউট করে বাকিটা আমাদের মাইন্ডে রেজিস্টার হয়। নেক্সট হচ্ছে, এই ফিল্টার কার উপর বেস করে সেটাও তো জানা দরকার। একটা কিসের উপর বেস করে তো করে, এমনি এমনি তো করে না। যেমন ধরুন একটা চা ছাঁকনি, সেটা কিসের উপর বেস করে? হয় একটা কি বলবো, প্লাস্টিকের বা একটা অ্যালুমিনিয়াম হোক বা লোহার একটা ছাঁকনি বানানো থাকে, তার উপর বেস করে না। কিন্তু আমাদের মাইন্ড এই ফিল্টার কিসের উপর বেস করে? যার উপর বেস করে তাকে বলা হয় মাইন্ডসেট। মাইন্ডসেট কি? আমি সামান্য মাইন্ডসেট নিয়ে সামান্য এখানে বলবো, পরে ব্যাখ্যা করব, সেখানে আরো গুরুত্বপূর্ণ ভাবে ব্যাখ্যা করব মাইন্ডসেট কি জিনিস। তো মাইন্ডসেট কি? আমাদের মাইন্ডসেট হলো আমাদের বিলিভ, ভ্যালুস, পাস্ট এক্সপিরিয়েন্সেস, মেটা প্রোগ্রাম, ডিসিশন, ফিজিওলজিক্যাল স্টেট, ফোকাস, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের মাইন্ডসেট তৈরি হয়। আমরা কি বিশ্বাস করি? আমরা যদি বিশ্বাস করি যে এই জিনিসটা আমরা পারবো, আমাদের মাইন্ড সেই অনুযায়ী
ডিলিট ডেস্টোর জেনারেলাইজ করবে, তখন মাইন্ডের কাছে সেই কাজটা কঠিন হবে না। আমরা যদি বিশ্বাস করি এই কাজটা জটিল, যেমন ধরুন খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, শীতকালে অনেকে শীতকালে স্নান করতে খুব আরাম লাগে, শীতকালে আবার ভোর ভোর স্নান করে। কিন্তু অনেকে আছেন শীতকালে 2-3 দিন স্নানই করেন না, কেন? জল সেমই, দেখবেন রায়গঞ্জেরই জল, হুম। এই জলে একটা মানুষ রেগুলার স্নান করছেন, সকাল সকাল স্নান করছেন, আরেকজন মানুষ 2-3 দিন স্নান করছেন না, কেন? জলের ঠান্ডাটা আলাদা, টেম্পারেচার আলাদা না, জলের কালার আলাদা না, কোনো এগুলো কোনো ম্যাটার নয়। ম্যাটারটা কোথায়? ম্যাটারটা হলো মাইন্ডসেট, যে জল লাগালেই শীতকালে ঠান্ডা লেগে যাবে আমার। তো এটা হলো মাইন্ডসেট, বিশ্বাস যে জল লাগা মানে আমার ঠান্ডা লেগে যেতে পারে, আমার শরীর খারাপ হতে পারে, আমাকে আরো কাঁপাবে ইত্যাদি। তো বিলিফ সিস্টেমের উপর ডিপেন্ড করে। তার মানে কি, মাইন্ড দেখুন কি করলো এখানে, ডিলিট করে দিল, ডিস্টর্ব করে দিল, জেনারেলাইজ করে দিল যে জলে হাত লাগানো যাবে না, জলটা ঠান্ডা। তো বিলিফের একদম উপর একদম। ডিপেন্ড করে। ঠিক সেরকম ফোকাস, আপনার ফোকাস কোন দিকে? আপনি যদি নেগেটিভ দিকে ফোকাস করেন, তাহলে আপনি নেগেটিভ জিনিসগুলোকে খুঁজে খুঁজে বের করবেন। আপনি যদি দেখেন কোথা থেকে দুর্গন্ধ আসছে, তাহলে আপনার মাইন্ড সার্চ করবেই যে এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়। কিন্তু আপনি যদি অন্য কিছুতে ফোকাস করেন সেই টাইমে, যে হ্যাঁ রাস্তা দিয়ে কত গাড়ি পেরিয়ে যাচ্ছে বা কত মানুষ যাচ্ছে, তখন কিন্তু ওটা ভুলে যাবে আপনার মাইন্ড। তো আমাদের ফোকাস, বা আপনার মাইন্ড সেটার প্রতি আর ধ্যানই দেবে না। তো সেখানে ডিলিট ডেস্টোর জেনারেলাইজ হলো। সেরকম আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কি, আমাদের অভিজ্ঞতাগুলো, আমাদের যে পুরানো জীবনের অভিজ্ঞতা, যে একজন মানুষ যদি ধরুন 2-3-4বার ফেলিওর হয়েছেন লাইফে, তার মাইন্ড পারসিভ করে নেয়, বিশ্বাস করে নেয় যে আমি বোধহয় ফেলিওর হওয়ার জন্যই জন্মেছি, আমি কোনোদিন সফল হতে পারবো না। এটার কারণ কি? এই যে পাস্ট এক্সপিরিয়েন্স, পুরানো অভিজ্ঞতা থেকে তার মাইন্ড এটাকে পারসিভ করে নিয়েছে। সেরকম ডিসিশন মেকিং, আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি। আপনি যদি সিদ্ধান্ত নেন যে দিল্লি যেতে হবে আপনাকে, আপনি দিল্লি যাবেন, তাহলে আপনি দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। আপনি কখনোই দিল্লি যাওয়ার জন্য সমস্ত কিছু ঠিক করে আপনি মুম্বাইয়ের টিকিট কিনবেন না। ঠিক সেরকম আপনি কি ডিসিশন নিচ্ছেন। আপনি যে ডিসিশন নিয়েছেন যে বাচ্চাদেরকে আপনি হেল্প করবেন, আপনি তো অন্য কিছু ডিসিশন নিতে পারেন, যে এইসব করে আমার লাইফ কি হবে, আমি ভালো বিজনেস করব, আমি বেশি টাকা কামাবো, আমি গাড়ি ঘোড়া ছড়বো, এতেই আমার আনন্দ। তো ডিসিশন, হোয়াট এভার ডিসিশন ইউ আর টেকিং, ইটস ডিপেন্ড অন ইউ, অ্যান্ড ইট ইস ডিপেন্ড অন ইউর মাইন্ডসেট, অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর মাইন্ডসেট ইউর মাইন্ড উইল ফিল্টার। আপনি যা যা ডিসিশন নিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এই ফিল্টারেশন প্রসেস হবে। ঠিক সেরকম আপনার ফিজিওলজিক্যাল স্টেট কিরকম। আপনার এখন যদি মাথা যন্ত্রণা করে, আমি যত কথাই বলি না কেন, যত ভালো কথাই বলি না কেন, আপনার সেই কিছু শুনতে ইচ্ছে যাবে না, কখনোই ইচ্ছে যাবে না। আজকে আপনি ডিসিশন নিয়েছেন, আপনার মতো বহু মানুষ রেজিস্টার হয়েছে কিন্তু আপনার কাজ ক্লাস করছে, কেন? এটা আপনার ডিসিশন, আপনি কিছু শিখতে চান। তো এই এটা হলো ডিসিশন। নেক্সট হচ্ছে ফিজিওলজি। ঠিক সেরকম ফিজিওলজি, আপনার যদি মাথা যন্ত্রণা করে, মাথা যন্ত্রণা করলে আমি যাই ভালো বলি আপনার ভালো লাগবে না, কেন? আপনার ফিজিওলজিক্যাল স্টেট আলাদা। সেরকম মেন্টাল স্টেট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেটা প্রোগ্রাম। মেটা প্রোগ্রাম, আমি এইসব জিনিস অ্যাকচুয়ালি শুকাই আমার মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রামে বিশদে শেখাই। মেটা প্রোগ্রাম হচ্ছে হিডেন প্রোগ্রাম, যা প্রোগ্রামিং থেকে, মাতৃগর্ভ থেকে গড়ে ওঠে মেটা প্রোগ্রাম। তো এই মেটা প্রোগ্রাম একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আমাদের এই ফিল্ট্রেশন প্রসেসে। তো এর পরে গিয়ে আমাদের মাইন্ডে রেজিস্টার হয়। এবার মাইন্ডে যেটা রেজিস্টার হয় সেটাকে আমরা জেনারেলি বলি ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। আমাদের মাইন্ডে কি রেজিস্টার হচ্ছে? ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। যেহেতু ইন্টারনালে হচ্ছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হলো। হ্যাঁ একদম ওকে, হয়েছে। ওকে, নেক্সট একদম। আসছি। দেখুন এবার গ্রেট লার্নিং একটা আসছি, তার আগে
গ্রেট লার্নিং এ আসছি। এবার দেখো বাইরের যে ঘটনাটা বাইরে ঘটছিল, সেটা যখন তার থেকে বেশ কিছু জিনিস ডিলিট হলো, ডেস্ট্রট হলো এবং জেনারেলাইজ হলো, তারপরে আমাদের মাইন্ডে গিয়ে যখন রেজিস্টার হলো, এবার বলুন যে বাইরের ঘটনাটা আর আমাদের মাইন্ডের পারসেপশন যেটা রেজিস্টার হলো, সেটা কি এক থাকলো? কখনোই এক হতে পারে? কখনো না। এক হতে পারে না। আর এবার বলুন যে বাইরে আমরা কি কি অনুযায়ী আমাদের রিয়াক্ট করছি, আমাদের প্রতিক্রিয়া কি অনুযায়ী হচ্ছে? বাইরের ঘটনাটা অনুযায়ী না ভেতরের ঘটনাটা অনুযায়ী? আমাদের মাইন্ডে যেটা রেজিস্টার হয়েছে সেই অনুযায়ী, আমরা যা পারসিভ সেই করেছি অনুভূতি। সেই অনুযায়ী। এবার একই ঘটনাতে কনফ্লিক্টটা কোথায় শুরু হয়, দ্বন্দ্ব কোথায় শুরু হয়? এই যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বা মানুষে মানুষের দ্বন্দ্ব শুরু হয় কোথায়? একই ঘটনা নিয়ে একজন মানুষ বলছেন এটা ঠিক, আরেকজন মানুষ বলছেন না এটা ভুল। দ্বন্দ্বটা কোথায়? দুজনেরই পারসেপশন আলাদা। ঘটনা এক, দুজনের পারসেপশন আলাদা। দুজন প্রথম ব্যক্তি আলাদা পারসিভ করেছে, দ্বিতীয় ব্যক্তি আলাদা পারসিভ করেছে। তাহলে দুজনের পারসেপশন আলাদা। আর দ্বন্দ্বটা, ঘটনা এক, দুজনের পারসেপশন আলাদা। দ্বন্দ্ব হচ্ছে কি? ইনার পয়েন্ট অফ ভিউ আলাদা, ইনার পয়েন্ট অফ ভিউ আলাদা, দ্বন্দ্ব সেটা নিয়ে হচ্ছে। আসল জিনিস আলাদা। তো এবার বলুন, এই কনফ্লিক্ট, এই দ্বন্দ্ব থেকে আমরা যদি বেরোতে চাই, বেরিয়ে আসতে পারি, কত আমাদের জীবন সুন্দর হতে পারে। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের পারসেপশন অনুযায়ী পরস্পর দ্বন্দ্ব করছি, অ্যাকচুয়াল ঘটনাটা আলাদা। ক্লিয়ার? আর এই জন্যই দেখুন পার্সন টু পার্সন এটা ভ্যারি করে, কি পারসিভ করবেন। একই সিনেমা হলে বসে আপনি আর আপনার প্রিয় বন্ধুটি একই সিনেমা দেখছেন, একদম পাশাপাশি চেয়ারে বসে, একই সিনেমা, একই মিউজিক, সবকিছু একই, পরিবেশও একই, কিন্তু আপনার সেই সিনেমার বেশ কিছু জিনিস ভালো লাগবে, আপনার বন্ধুর বেশ কিছু জিনিস ভালো লাগবে, কখনোই দুজনের পারসেপশন এক হবে না। তাহলে একই ঘটনার পারসেপশন দুজন ব্যক্তির জন্য আলাদা। এই জন্য যে ঘটনাটা আমাদের মাইন্ডে রেজিস্টার হচ্ছে, যেটাকে আমি ইন্টারনাল সরি ইন্টারনাল রিপ্রেজেন্টেশন বলছিলাম, সেটাকে বলা হয় পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। কেন পিআইআর? পার্সন টু পার্সন এটা ভ্যারি করে, আর পার্সন টু পার্সন ভ্যারি করে বলেই এত বেশি কনফ্লিক্ট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে এই জায়গাটা। একদম। তাহলে এখান থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম, যে টু অর্থাৎ এক্সটার্নাল ইভেন্ট, বাইরের জগতে যা কিছু ঘটছে সেটা, আর ইন্টারনাল ওয়ার্ল্ড আমাদের ভেতরে যা সেটা সম্বন্ধে পারসিভ করছি আমরা, তা কখনো এক নয়। নট ইজকাল টু টু, E1 নট ইজকাল টু টু। নেক্সট হলো P1 E1, পার্সন ওয়ানের যে রিপ্রেজেন্টেশন E1 সম্বন্ধে, বাইরের জগৎ সম্বন্ধে সেটা। আর P2 E2 অর্থাৎ সরি, এটা E2 হবে, এটা P1 E2, মানে পার্সন ওয়ান এর যে ইন্টারনাল রিপ্রেজেন্টেশন সেটা, আর পার্সন টু এর যে ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, তা কখনো এক নয়। নট ইজকাল টু P2 E2, P1 E2 নট ইজকাল টু P2 E2। তাহলে এখান থেকে আমরা দুটো পয়েন্ট শিখলাম, আর আমাদের দ্বন্দ্বটা সেখানেই বেশি শুরু হয়। যে কোনো ঘটনাতে দেখবেন এই যে এত তর্ক বিতর্ক, এই তর্ক বিতর্কের কারণ কি? তার কারণ আমাদের পারসেপশন। একই ঘটনা সম্বন্ধে আমার এক পারসেপশন, আপনার এক পারসেপশন, আরো যারা আছেন তাদের আলাদা আলাদা পারসেপশন। তো এই পারসেপশনের জন্যই আমাদের এত কনফ্লিক্ট। তো আমি সেটা আরো ব্যাখ্যা করব, মাইন্ডসেট নিয়ে যখন বোঝাবো তখন আরো বিশদে নিয়ে ব্যাখ্যা করব। নেক্সট আসছি, দেখুন এই যে পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন আমাদের, যেটাকে পার্সন টু পার্সন ভ্যারি করে বললাম, অর্থাৎ আমাদের মাইন্ডে যে তৈরি হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্বন্ধে, সেই পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন এবং আমাদের ফিজিওলজি, আমাদের সেই মুহূর্তের ফিজিওলজি কি, সেই দুটো মিলিয়ে যে তৈরি করে সেটাকে বলা হয় স্টেট অফ মাইন্ড, আমাদের মানসিক দশা। একজন ব্যক্তি, তিনি অফিস থেকে ফিরলেন, তার ওয়াইফ তাকে অফিসে বেশ সুন্দর পরিবেশ, অফিসে তার বস তাকে বলেছেন যে বাহ, ওয়েল ডান, ইউ আর ডুইং ওয়েল,
অ্যান্ড সত্যি আমরা তোমার জন্য গর্বিত, তুমি খুব ভালো কাজ করছো। তিনি সেই অবস্থায় বাড়ি ফিরলেন, আর ওয়াইফ বাড়ি ফেরার সাথে সাথে শুরু করলেন, আজ বাচ্চা একদম পড়াশুনো করেনি, এই বাচ্চা, তোমার বাচ্চাকে মানে কিছুতেই আমি বোঝাতে পারছি না, সারাদিন এই ভাঙচুর করেছে, ওই ভাঙচুর করেছে। এক সিচুয়েশন দুই, সেই মানুষটি অফিস থেকে ফিরলেন, অফিসে তার বস তাকে কোনো কারণে তিনি ভুল করেছেন, তার জন্য তাকে তিরস্কার করেছেন। সেই অবস্থায় তিনি বাড়ি ফিরলেন, আর তার ওয়াইফ সেম জিনিস, সেম কথাই বলছেন, যে কথা আগে বলেছিল, যে এই বাচ্চা পড়াশুনো করছে না, তোমার বাচ্চা খুব দুষ্টু, এই ভাঙচুর করেছে, ওই ভাঙচুর করেছে ইত্যাদি। এবার বলুন, এই দুটো সিচুয়েশন, প্রথম সিচুয়েশন, দ্বিতীয় সিচুয়েশন, দুটো সিচুয়েশনে মানুষটির বিহেভিয়ার কেমন হবে, আচরণ কেমন হবে? দুটো এক তো হবে দুরকম না হয়ে আলাদা? যাবে। না, দুটো আলাদা হবে। আলাদা। প্রথম ক্ষেত্রে হুম, দেখবেন বাচ্চাটিকে হয়তো বলছে, আরে ঠিক আছে বাবু, আদর করে তাকে বোঝাবে যেরকম করতে নেই, মাকে এরকম ভাবে বিরক্ত করতে নেই, আর তুমি এইসব ভাঙচুর করেছো কেন, ভালোভাবে কথা বলো। কিন্তু দ্বিতীয় হুম, ক্ষেত্রে হুম, তিনি কি করবেন? তিনি হয়তো মানে মারধরও করতে পারেন, রেগে যেতে পারেন, পারেন। বকাঝকা করতে পারেন। কেন? এই আচরণের তফাৎ কেন? স্টেট অফ মাইন্ড, মানসিক দশা। এবার খুব ভালো করে দেখুন, আমরা যে বিভিন্ন স্টেটে চলে যাই, কখনো রেগে যাই, কখনো দুঃখ পাই, কখনো কষ্ট পাই, কখনো আবার খুব হাসিতে থাকি, এর কারণটা কি? এই স্টেট অফ মাইন্ড। আর স্টেট অফ মাইন্ড কোথা থেকে গঠিত হয়? আমাদের পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। তাহলে ঘটনা, অফিসের ঘটনা, তার সম্বন্ধে পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন গঠিত হয়েছিল, এবং তার ইয়েতে ফিজিওলজিও গঠন হয়েছিল সেরকম। যেমন ধরুন, আপনি বা একজন মানুষের কথা ধরুন, তিনি দুঃখ পেয়েছেন, দেখবেন তার চোখ মুখ দেখলে, তার বডি পোস্টার দেখলেই বুঝতে পারবেন যে মানুষটি দুঃখে আছে, কষ্টে আছে। কেন? একদম। কারণ তার মনে যে নেগেটিভিটি চলছে, তার মনে যে পিআইআর চলছে, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন চলছে, সেই অনুযায়ী তার ফিজিওলজি গঠন হয়েছে। ক্লিয়ার? তো এই পার্সোনাল ইন্টারনাল অনুযায়ী আমাদের ফিজিওলজি গঠন হয়ে যায় অটোমেটিক। এর জন্য আপনি মানে খুব আনন্দ পেলেন, আপনাকে ভেবে হাসতে হয় না যে আরে আনন্দ পেয়ে গেছি একটু হাসি, না, অটোমেটিক আপনার ইয়েতে আনকনসিয়াসলি হয়। এই প্যাটার্ন আমাদের আনকনসিয়াসলি ডেভেলপ হয়েছে, এবং আনকনসিয়াসলি হয় যখনই আমরা আনন্দ পাই, অটোমেটিক আমাদের মুখে হাসি চলে আসে। আমাদের শরীরের মানে এখানে সায়েন্স অফ মাইন্ডে অনেক গভীরে আছে, আমাদের ব্রিদিং প্যাটার্ন থেকে, আমাদের বডি কালার থেকে আরম্ভ করে অনেক কিছু চেঞ্জ হয়, যেটা আমরা অবজার্ভ করি না জেনারেলি, কিন্তু সায়েন্স অফ মাইন্ড সেগুলোকে অবজার্ভ করতে শেখায়। যে মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রাম আমার আছে, সেই মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রামে বিশদে শেখায় যে আই মুভমেন্ট, চোখের কি হয়, ব্রিদিং প্যাটার্নের কি হয়, বডি কালার কি হয়, সেই সমস্ত কিছু ডিটেলসে শেখায়। পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশনের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়। তো দেখুন, তাহলে সেই অনুযায়ী ফিজিওলজি গঠন হয়। আর একজন মানুষ যখন দুঃখ পায়, তার তো চোখে অটোমেটিক জল চলে আসে, বা তার বডি পশ্চার সেরকম অটোমেটিক হয়ে যায়, তাকে ভেবে করতে হয় না আরে দুঃখ পেয়েছে একটু কেঁদে নি, এটা করতে হয় না। এটা আমাদের আনকনসিয়াস প্যাটার্ন, অটোমেটিক এটা হয়। তো এই পিআইআর আর ফিজিওলজি দুজনে মিলে তৈরি করে আমাদের স্টেট অফ মাইন্ড। খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি কিছু করতে হবে না, আপনি যদি স্টেট অফ মাইন্ড এর মাস্টারি করে নেন, আপনার মানসিক দশাটার মাস্টারি করে নেন, তাহলে আপনার লাইফ অনেক চেঞ্জ হতে পারে ডেফিনেটলি। তো স্টেট অফ মাইন্ড এতটাই পাওয়ারফুল, মানসিক দশা। আর এই মানসিক দশায় কি করে, আমাদের বিহেভিয়ার প্রডিউস করে। আমি স্টেট অফ মাইন্ড নিয়ে আরেকটু বিশদে যাব পরে। তো স্টেট অফ মাইন্ড কি করে, আমাদের আচরণ প্রডিউস করে। আমরা কখন কি আচরণ করছি, আমরা আমরা আত্মবিশ্বাসী থাকবো, একটা দড়ি অন্ধকারে পড়ে আছে, তার যে আকৃতি আমরা দেখলাম আঁকা বাঁকা, তাকে দেখে আমরা ভয় পেয়ে যেতে পারি, আঁতকে উঠতে পারি, সাথে সাথে আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আমাদের হার্টবিট রেট বেড়ে যেতে পারে। কেন? তার কারণ আমাদের পারসেপশন, পিআইআর, আর সেই অনুযায়ী আমাদের ফিজিওলজি চেঞ্জ হলো, আর স্টেট অফ মাইন্ড চেঞ্জ হলো। ঠিক আছে? আর আমাদের বিহেভিয়ার কি হলো? ভয়ে আমরা আতঙ্কে চিৎকার করে উঠলাম, আমরা দৌড়ে পালালাম, এটা আমাদের বিহেভিয়ার। আর রেজাল্ট,
এই বিহেভিয়ার প্রডিউস করে আমাদের রেজাল্ট এবং অ্যাকশন, অ্যাকচুয়ালি অ্যাকশন প্রডিউস করে, আর অ্যাকশন প্রডিউসেস রেজাল্ট। আমরা কি অ্যাকশন নিলাম, এই যে দৌড়ে পালালাম, এটা অ্যাকশন। রেজাল্ট কি পেলাম? আমরা যে সামনের দিকে এগোচ্ছিলাম, আমাদের অগ্রগতি হচ্ছিল, অগ্রগতি হলো না, পিছনে চলে গেলাম আমরা। ঠিক দেখুন, জীবনের যে ঘটনাগুলো আমাদের ঘটে চলেছে, সাফল্যের ক্ষেত্রে বলুন, হেলথ থেকে বলুন, ওয়েলথ থেকে বলুন, বা আমাদের রিলেশনশিপ, লাভ অ্যান্ড রিলেশনশিপ, হ্যাপিনেস, সব ক্ষেত্রে এই জিনিস ঘটছে কিনা, আমাদের আচরণ চেঞ্জ হচ্ছে আমাদের স্টেট অফ মাইন্ডের ওপর, আর তার রেজাল্ট আমরা পাচ্ছি, সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি, আর তার রেজাল্টই আমাদের জীবনে ঘটে চলেছে। তো যদি স্টেট অফ মাইন্ডের কোনো মাস্টারি করে নেন, তাহলে আপনাকে আর জীবনে কিছু মানে ভাবতে হবে না। স্টেট অফ মাইন্ড এতটাই পাওয়ারফুল, আপনি যদি নিজেকে শিখে নেন, যদি রিসোর্সফুল, আমি এবার আসছি। স্টেট অফ মাইন্ড অ্যাকচুয়ালি দু ধরনের স্টেট অফ মাইন্ড হয়। একটা হচ্ছে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, আমাদেরকে সবসময় রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড মানে যে বলতে যেগুলো বোঝায়, আমাদের হ্যাপিনেস, জয়, কনফিডেন্স, এক্সট্যাসি, মোটিভেশন, পিস, এগুলো হচ্ছে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড, মানে সম্পদশীল মানসিক দশা। আমরা যখনই হ্যাপি থাকি, আমাদের রেজাল্টও সেরকম হয়, মানুষের সাথে আমরা বেশি কানেক্ট হই, মানুষকে ভালোবাসতে পারি আমরা, লাভ, আমাদের ভালোবাসা, রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। আমাদের জয়, কনফিডেন্স, আত্মবিশ্বাস, একটা আত্মবিশ্বাসী স্টুডেন্ট সে যত ভালো পরীক্ষা দিতে পারে, তার চেয়ে বেশি জানা স্টুডেন্ট, অথচ কম আত্মবিশ্বাসী স্টুডেন্ট, সে কিন্তু তার চেয়ে খারাপ রেজাল্ট করবে, খারাপ পরীক্ষা দেবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে স্টেট অফ মাইন্ড। রিসোর্সফুল স্টেট আর আনরিসোর্সফুল স্টেট, আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড কি? ফিয়ার, ফোবিয়া, অ্যাঙ্গার, এখানে সামান্য কিছু উদাহরণ দেওয়া আছে, এর বাইরেও অনেক কিছু আছে, ল্যাক অফ কনফিডেন্স, স্যাডনেস, এই সব কিছু আমাদের আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড। আর একটা জিনিস লক্ষ্য করবেন, মানুষ বেশিরভাগ সময়টাতে কিরকম, কোন জোনে থাকে? আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে নিজেকে বেশি নেগেটিভ জোনে রাখে, আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে স্যাড, ফিয়ার, অ্যাঙ্গার, এই জোনে রাখে। তাহলে আপনি বলুন, এই যে আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড নিয়ে যে বিহেভিয়ার প্রডিউস হবে, সেই বিহেভিয়ার কেমন হবে? নেগেটিভ বিহেভিয়ার প্রডিউস হলো, আর নেগেটিভ বিহেভিয়ার প্রডিউস হলে নেগেটিভ রেজাল্ট প্রডিউস হবে, কখনোই পজিটিভ রেজাল্ট প্রডিউস হতে পারে না। কিন্তু এর জায়গায় যদি আমরা শিখে নিই যে সবসময় সিচুয়েশন যাই হোক, সেই সিচুয়েশনে আমরা কি করে আমাদের রিসোর্সফুল স্টেট মেনটেন করব, হ্যাপি থাকতে পারি, জয়ফুল থাকতে পারি, আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। হ্যাঁ, সিচুয়েশন চেঞ্জ হতে পারে, কিন্তু তাতে যদি আমরা আত্মবিশ্বাসী থাকি, তাহলে কি তার রেজাল্ট চেঞ্জ হতে পারে। কেন? কারণ আমাদের স্টেট অফ মাইন্ড হচ্ছে রিসোর্সফুল, আর তার বিহেভিয়ার স্বাভাবিকভাবে পজিটিভ বিহেভিয়ার হবে, আর পজিটিভ বিহেভিয়ার হলে পজিটিভ রেজাল্ট আমরা পাবো। তো আমাদেরকে মেন জিনিস যেটা করতে হবে, রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকার মাস্টারি করে নিতে হবে, সবসময় যাতে রিসোর্সফুল স্টেটে থাকতে পারি। একজন ক্রিটিসাইজ করলেন, হয় এরকম, বহু মানুষকে ক্রিটিসিজম সহ্য করতে হয়, বহু মানুষ, কেন কি আপনি কারো কথা বলা আটকাতে পারবেন না, একজন মানুষের মুখ আপনি আটকাতে পারবেন না, সে যখন খুশি, কারণ আপনি আগে জানেন না যে মানুষটি কি বলবেন। আপনি যদি জানতে পারেন যে মানুষটি কি বলতে পারে, আপনি তাহলে তার থেকে সরে যেতে পারেন। কিন্তু আপনার সামনে মানুষটি দাঁড়িয়ে আছে, সে কি বলবে আপনি তো জানেন না। আপনি যখন জানেন না কি বলবেন, তাহলে তার কথা আপনি চেঞ্জ করতে পারবেন না, তিনি বলে দেওয়ার পরে তো আপনি চেঞ্জ করতে পারবেন না এটাকে। কিন্তু আপনি সেই কথার কি প্রতিক্রিয়া জানাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনার স্টেট অফ মাইন্ডের উপর, আপনার মানসিক দশার উপর। আপনি সেটাকে হেসে উড়িয়ে দিতে পারেন, আপনি তাকে কনফিডেন্টলি কোনো কিছু জবাব দিতে পারেন, আপনি সেটাকে বিশ্বাস নাও করতে পারেন। আপনাকে সাপোজ, একটা ফর এক্সাম্পল, সাপোজ আপনাকে কেউ বললো আপনার দ্বারা কিচ্ছু হবে না, তো আপনি সেটাকে বিলিফ সিস্টেমে নিয়ে নিতে পারেন যে এই মানুষটি বলেছেন যে আমার দ্বারা কিছু হবে না, তার মানে আমি কোনোদিন সফল হতে পারবো না, আপনি সেটাকে নিয়ে নিতে পারেন। কিন্তু আপনার যদি আত্মবিশ্বাস থাকে যে আরে এই মানুষটি যাই বলুক না কেন, এটা উনার পারসেপশন জাস্ট,
কিন্তু আমি জানি যে আমি কি করতে পারি, আমি কি করছি। তাহলে সেই একই জিনিসের মানে যেটা আপনাকে ডাউন ফিল করাতো, আপনার রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডের জন্য আপনি ফিল করছেন কি কনফিডেন্স। সেটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন যে ওকে বলেছে আমাকে করে দেখাতেই হবে। এরকম হয় না, দেখেছেন অনেক মানুষ কোনো কিছু ক্রিটিসিজম করলেন, সঙ্গে সঙ্গে একজন ডাউন ফিল করতে শুরু করে, আরে উনি বলেছেন মানে আমার দ্বারা কিছু হবে না। আবার অনেক মানুষ আছেন যে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন, যে তার মানে আমাকে করতেই হবে। কেন? জাস্ট পারসেপশন, এবং পারসেপশন থেকে স্টেট অফ মাইন্ড ক্রিয়েট হয়, আর স্টেট অফ মাইন্ড প্রডিউসেস রেজাল্ট। ক্লিয়ার? আশা করি এই জায়গাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। একদম একদম। এবার দেখুন, যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করতে চাই, এখানে আমি টেকনিক করাবো এর। তো আমরা এখানে আরেকটা জিনিস বলে নি যে আমরা রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকতে পারি কি করে। রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকতে গেলে আমাদেরকে বেশ কিছু জিনিস শিখতে হবে। মাইন্ডসেট আমি যখন করাবো সেখানে বলবো যে আমাদের মাইন্ডসেটের উপর তো ফিল্টার ডিপেন্ড করছে, আমরা কোনো কিছুকে ভয় পাবো না কি, সেটা আমাদের বিলিফ সিস্টেমের। আমরা কি ডিসিশন নেবো, আমরা জীবনে কি হতে চাই, কি ডিসিশন নেবো, সেটার উপর ডিপেন্ড করে আমরা কি কাজ করব। আমার ফোকাস কোন দিকে তার উপর ডিপেন্ড করছে আমি কি পারসিভ করব। তো মাইন্ডসেটের উপর কাজ করতে হবে, আমাদের বিলিফ সিস্টেমকে স্ট্রং করতে হবে, আমাদের ডিসিশন মেকিং স্কিলকে স্ট্রং করতে হবে, আমাদের মেটা প্রোগ্রাম, হিডেন প্রোগ্রাম, যেটা আমি মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রামে বিশদে বোঝাই, সেই হিডেন প্রোগ্রাম সম্বন্ধে জানতে হবে। নেক্সট হচ্ছে সেটাকে কিভাবে চেঞ্জ করা যায় সেটা জানতে হবে। নেক্সট হচ্ছে আমরা কি করে ফোকাস থাকতে পারি আমাদের লক্ষ্যের প্রতি, আমাদের গোল সেট করতে পারি এবং ফোকাস রাখতে পারি তার উপর, সেইগুলো। এবং আমাদের ফিজিওলজিক্যাল স্টেট প্লাস কি আমাদের যে কি বলবো বিলিভ ভ্যালুস, আমাদের যে ভ্যালুস, আমরা কোনগুলোকে গুরুত্ব দিচ্ছি, আমরা লাইফে লার্নিং গুরুত্ব দিচ্ছি, গ্রোকে গুরুত্ব দিচ্ছি, নাকি আমরা গুরুত্ব দিচ্ছি যে কে কোথায় করেছে তার নিউজ নেওয়ার। এই সময় আপনি ক্লাস করছেন কিন্তু কত হাজার হাজার মানুষ কি করছেন, ফেসবুকে সময় কাটাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছেন, হয়তো ইররেলিভেন্ট জিনিস দেখে সময় কাটাচ্ছেন। কেন? তার ফোকাস, তার ভ্যালুজ আলাদা। এতে তার জীবন ব্যাহত হচ্ছে, কখনোই ভালো হতে পারে না। যে নেগেটিভিটি মনের মধ্যে ঢুকছে, যে বিষ মনের মধ্যে ঢুকছে, তার জীবনকে কখনোই ভালো করতে পারে না। কিন্তু যখন নিজের গ্রোথ, নিজের কন্ট্রিবিউশনের উপর ফোকাস করবেন, ভ্যালুজ দেবেন, গুরুত্ব দেবেন সেগুলোকে, তখন জীবন অটোমেটিক চেঞ্জ হবে। ক্লিয়ার? তো আমাদেরকে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে কাজ করতে গেলে আমাদের অবচেতন মনে পড়ে থাকা আমাদের মাইন্ডসেটের উপর কাজ করতে হবে। কিন্তু আমরা ইমিডিয়েট যে কোনো সময় যদি আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে যায়, কোনো একটা ইভেন্ট, কোনো একটা ঘটনা আমাদেরকে আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে নিয়ে চলে গেল। কেন কি জীবনে আমাদের বিভিন্ন ঘটনা ঘটে চলেছে, প্রত্যেক মুহূর্তে ঘটনা ঘটে চলেছে। তো তার মধ্যে বেশ কিছু আমাদের ফেভারে, আমাদের পক্ষে থাকে, বেশ কিছু আমাদের বিপক্ষে যায়, বেশ কিছু থাকে দুর্ঘটনা। তো অটোমেটিক সেই সময় আমাদের স্টেট অফ মাইন্ড আনরিসোর্সফুল স্টেটে চলে যেতে পারে। কিন্তু আমরা যদি টেকনিক জানি ইমিডিয়েট সেখান থেকে বেরিয়ে আসার, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে নিজেকে নিয়ে যেতে পারি। তো পার্মানেন্টলি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের পুরো মাইন্ডসেট, মাইন্ডের উপর কাজ করতে হবে এটাকে চেঞ্জ করা। কিন্তু ইমিডিয়েটলি আমরা যে কোনো সময় যে কোনো নেগেটিভিটি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। কিভাবে বেরিয়ে আসতে পারি? আমি প্রথমেই বলেছিলাম যে পিআইআর এবং ফিজিওলজি দুটো মিলিত হয়ে আমাদের স্টেট অফ মাইন্ড ক্রিয়েট করে। তো পিআইআর চেঞ্জ করতে গেলে আমাদের মনের ভেতর, পিআইআর মানে কি, আমাদের মনের ভেতর যে চিন্তা চলছে বা মনে যে রিপ্রেজেন্টেশন হয়েছে, পারসিভ করেছি কোনো ঘটনা সম্বন্ধে, সেটা, তো সেটা চেঞ্জ করতে আমাদের সময় লাগবে, তার টেকনিক শিখতে হবে, সেটা সময় লাগবে। কিন্তু বা অটোমেটিক অনেক সময় ধরে যদি দীর্ঘদিন ধরে একটা ঘটনা চলতে থাকে তখন ধীরে ধীরে চেঞ্জ হয়, টেকনিক জানলে দ্রুত চেঞ্জ করা যায়। কিন্তু আমরা আমাদের ফিজিওলজিকে দ্রুত চেঞ্জ করতে পারি, এর ওপর টেকনিক আমি করাবো একটু বাদে। তো তার আগে দেখুন কি হয়, আমি শেষে টেকনিকটা করাবো যাতে এর এফেক্টটা থাকে। তো তার আগে কি হয় দেখুন,
আমাদের জীবনের প্রতিবন্ধকতার 7টা কারণ আছে। এই 7টা কারণ কি? সেই মাইন্ডসেট, লিমিটিং বিলিফ, যে বিশ্বাস, আমার যদি সীমিত বিশ্বাস থাকে, লিমিটিং বিলিফ থাকে, তাহলে আমি বেশিরভাগ সময়টা আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকবো। যে কোনো ঘটনা আমার জন্য জটিল হয়ে উঠতে পারে, একটা সামান্য ঘটনাও। নেক্সট হচ্ছে ফিয়ার, মনে ভয় থাকলে। আপনার যদি বাড়ি থেকে বেরোনোর জন্য ভয় পায়, আপনি যদি ভয় পান যে বাড়ি থেকে বেরোলেই কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা কোনো কিছু ঘটে যেতে পারে বা কেউ ক্রিটিসাইজ করতে পারে, তাহলে কিন্তু আপনি বাড়ি থেকে বেরোতেই ভয় পাবেন এবং আপনার রেজাল্টও চেঞ্জ হবে। অর্থাৎ কি, আপনি আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে আসেন। তো এটা আমাদের জীবনের একটা বাধা। আর এই বাধার নেক্সট হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স, আমাদের কি অভিজ্ঞতা। আমাদের যদি অভিজ্ঞতা থাকে, ধরুন বারবার ফেলিওর হয়েছে, 2বার 3বার 4বার 5বার কোনো কিছু করতে গেছেন, বারবার ফেলিওর হয়েছেন একজন মানুষ, তো তার কি পারসেপশন কি জন্মালো, যে আমার দ্বারা সফলতা নয়, আমার জন্য সফলতা নয়, আমি সব সময় যা কিছু করি তাতেই ফেল হই। তো তার মেন বাধা কি হলো, যে সামনের দিকে তিনি আর এগোতে পারবেন না, কোনো কাজ করতে গেলেই তার মনে ভয় জন্মাবে, যে না 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 না, আর পদক্ষেপ নেওয়া যাবে না, আমি তো ফেল হয়ে যাব। তো পাস্ট এক্সপিরিয়েন্স, পুরানো অভিজ্ঞতা। নেক্সট হচ্ছে নেগেটিভ চিন্তা, পিআইআর থটস, যে চিন্তা আমাদের চলে। বেশিরভাগ মানুষ নেগেটিভ চিন্তায় ডুবে থাকে। স্বাভাবিকভাবে এই নেগেটিভ চিন্তা মানসিক শারীরিক প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তো নেগেটিভ চিন্তা। নেক্সট হচ্ছে মোটিভেশন, এনকারেজ। মোটিভেশন থাকে না আমাদের। একটা কাজ শুরু করলাম, 2 দিন করলাম, কোনো মোটিভেশনাল ভিডিও দেখলাম, মোটিভেশনাল স্পিকারে খুব মোটিভেট ফিল করলাম, 2 দিন বাদেই সেই মোটিভেশন চলে গেল, মোটিভেশন থাকলো না। কেন? কারণ আমরা মোটিভেশন রিয়েলাইজই করি না যে মোটিভেশনটা বাইরের জগৎ থেকে নয়। একটা গাড়ি কিনলেন আপনি, নতুন গাড়ি, খুব মোটিভেট, বাহ আমি দারুণ একটা কাজ করেছি, আমি চারদিক ঘুরবো নতুন গাড়ি নিয়ে। গাড়িটা 1 বছর চালালেন, তারপরে আপনার মোটিভেশন চলে গেল, যে ওই গাড়িটা আর ভালো লাগছে না। কেন? এনকারেজমেন্ট চলে গেল। কেন? তার কারণ হলো সাময়িক অ্যাট্রাকশন, আপনি সাময়িক মোটিভেট হয়ে সেটা করেছেন। কিন্তু এই মোটিভেশন খালি এক্সটার্নাল নয়, এটা ইন্টারনাল মোটিভেশন, ইন্ট্রিনসিক মোটিভেশন। সেই মোটিভেশন আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। তো এটাও মূল বাধা, আমরা প্রোক্রাস্টিনেট করি, বিলম্ব করি কোনো কাজে। কেন? আমাদের এনকারেজমেন্ট থাকে না, মোটিভেশন থাকে না। আমরা কোনো কাজ করতে ভয় পাই, সেখান থেকে এড়িয়ে যাই। কেন? আমাদের এনকারেজমেন্ট নেই, মোটিভেশন নেই। তো এগুলো সব বাধা আমাদের জীবনকে। আর এগুলো আমাদের প্রত্যেকটা দিকে জীবনের, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ এন্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেসে প্রভাব ফেলে, ব্যাপকভাবে প্রভাব ফেলে। একটু নেক্সট হলো নট হ্যাভিং স্পেসিফিক গোল। বেশিরভাগ মানুষ জানেন না তার লক্ষ্য কি, কোথায় পৌঁছবেন। খুব সিম্পল উদাহরণ দেখুন, একজন ব্যক্তি যদি ডেস্টিনেশন না জানেন, কোথায় যেতে হবে, তাহলে সেই ডেস্টিনেশনে পৌঁছবেন কি করে? গন্তব্যস্থল না জানলে কি করে গন্তব্যস্থলে পৌঁছবেন? আপনি ভালো করে খেয়াল করে দেখুন, ইয়াং জেনারেশনের ক্ষেত্রে, ইয়াং জেনারেশন উদাহরণ দিচ্ছি, কিন্তু সবার জীবনেই একই হচ্ছে, কোথায় যাবে জানে না। শুরু করলো মোটিভেশন নিয়ে যে আমি আইএস আইপিএস অফিসার হব, কিছুদিন বাদেই যেদিকে ভিড় যাচ্ছে, মানুষের ঢল, ক্লারিক্যাল এক্সাম দিচ্ছে বন্ধুরা, চলো ক্লারিক্যাল এক্সাম দিই। তো যে মানুষটার পোটেনশিয়াল ছিল, যে ছেলেটির যে মেয়েটির পোটেনশিয়াল ছিল একজন আইএস আইপিএস অফিসার হওয়ার, তিনি কি করলেন? লক্ষ্যভ্রষ্ট হয়ে একজন ক্লারিক্যালের এক্সাম দিতে গেলেন। কেন? তিনি লক্ষ্যে স্থির নয়, তিনি লক্ষ্য সম্বন্ধে অবগত নয়। লক্ষ্য মনে জাস্ট কনসাসলি আমরা সবকিছু জানি, সবকিছু জানি যে নেগেটিভ চিন্তা করা উচিত নয়, কনসাসলি মানুষ জানে, তাও কেন নেগেটিভ চিন্তা আসে? তার কারণ হলো এটা আনকনসিয়াস প্যাটার্ন তৈরি হয়ে আছে। একজন ইয়াং জেনারেশন, সে জানে তার সে আইএস আইপিএস অফিসার হতে পারে ভালো করে পড়াশুনো করলে, কিন্তু পড়াশোনায় মন বসে না। কেন? সেই এনকারেজমেন্ট, মোটিভেশন কেন থাকে না? কোনো বাধা নয়, বাধা হচ্ছে কি, নট হ্যাভিং স্পেসিফিক গোল। গোল সম্বন্ধে ক্লিয়ার নয়, এটা জানা নয় যে আমি আইএস আইপিএস অফিসার হতে চাই,
এটুকু খালি কনসাসলি জানলে হবে না, তার প্যাটার্ন ডেভেলপ করতে হবে আনকনসিয়াস মাইন্ডে। যেমন ড্রাইভিং, একজন মানুষ একবার শিখে নিলে, সুইমিং একবার শিখে নিলে সে কখনো সুইমিং ভোলে না। হ্যাঁ, হয়তো বেশ কিছুদিন না প্র্যাকটিস করলে একটু একটু এদিক ওদিক হতে পারে, 100 মিটার সাঁতার না কাটতে পারলেও 5 মিটার সাঁতার কাটতে পারবেন। কিন্তু যদি তিনি সাঁতার না জানেন, তাহলে তো আনকনসিয়াস প্যাটার্ন, যিনি সাঁতার কেটেছেন, যিনি ড্রাইভিং করেছেন, তার আনকনসিয়াস প্যাটার্ন তৈরি হয়ে আছে সাঁতার কাটাটা। ক্লিয়ার? তো সেরকম কনসাসলি জানলে হবে না যে এটা আমি ঠিক আছে একজন আইএএস আইপিএস অফিসার, বাবা মা বলছেন ডক্টর ডক্টর হতে হবে, ঠিক আছে আমি পড়া শুরু করলাম। কিন্তু মন থেকে এই যে গোল, সেই গোল সম্বন্ধে কংগ্রেন্স, একাকিত্ব, এই একাত্ম বোধ যদি না থাকে, তাহলে কখনো সেই গোল অ্যাচিভ হতে পারে না। তাহলে নট হ্যাভিং স্পেসিফিক গোল, সেরকম মাঝপথে হারিয়ে যাচ্ছে বহু মানুষ, কারণ তার গোল জানে না, ডেস্টিনেশন জানে না, কোথায় যেতে হবে জানে না। ঠিক আছে, আমরা ডেস্টিনেশন ছাড়া আমাদের যাত্রা শুরু করে দিই, আর তাই ভিড়ের মাঝে বহু বহু ছাত্র ছাত্রী, বহু মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে সেলফ ইমেজ, খুব গুরুত্বপূর্ণ। সেলফ ইমেজ নিয়ে আমি তো বলবোই, বিশদে আলোচনা করবো। সেলফ ইমেজ, সেলফ আইডেন্টিটি, আমরা কি ভাবি নিজের সম্বন্ধে, আমাদের ধারণা কি। আমি যদি ভাবি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কম, আমি ভালো কথা বলতে পারি না, আমি ভালো আমার শারীরিক ক্ষমতা ভালো নয়, বা যাই হোক, এই যে সেলফ ইমেজ আমার সম্বন্ধে, আমার কিন্তু বিহেভিয়ার সেরকম হবে, আর তাতেই সেগুলো আমার জীবনে বড় বাধা হয়ে যেতে পারে। তো এই সমস্ত কারণে, এই 7টা মূল কারণে আমাদের জীবনে অনেক কিছু প্রতিবন্ধকতা আসে। তো আমাদের জীবনের সমস্যাগুলো কি? সমস্যাগুলো 1 চামচ লবণের মতো, 1 চামচ লবণের মতো। এই 1 চামচ লবণ যদি আপনি একটা গ্লাসে দেন, সেই গ্লাসের জলটা লবণাক্ত হয়ে যাবে, আপনি কিন্তু খেতে পারবেন না। আর এই 1 চামচ জল আপনি যদি একদম। বালতিতে দেন, বালতির জলটা সামান্য লবণাক্ত লাগবে, কিন্তু এরকম নয় যে সেটা আপনাকে, আপনার মুখকে বিকৃত করে দিতে পারে, বা আপনি খেতে পারবেন না। আর সেই চামচটায় যদি আপনি একটা ট্যাঙ্কের জলে দেন, সেখানেও মানে কিছুটা হয়তো লাগলেও লাগতে পারে, নাও লাগতে পারে। আবার যদি নদীর জলে দেন, কোনো লবণের কোনো ভাবই থাকবে না। তো এখন হচ্ছে আপনাকে দেখতে হবে আপনি কি সমস্যা, যে কোনো সমস্যা আমাদের জীবনে 1 চামচ লবণের মতো। আপনি যদি নদীর জল হন, তাহলে সেই সমস্যাকে আপনি তীর বেগে ধুয়ে নিয়ে চলে যাবেন, কোথাও কোনো চিহ্ন থাকবে না। আপনি যদি এক ট্যাঙ্ক জলের মতো হন, সামান্য হয়তো তাতে ফিলিংস থাকলেও থাকতে পারে, তাও কিছু থাকবে না। 1 বালতি হলে তাতে খানিকটা থাকবে। আর আপনি যদি 1 গ্লাস জলের মতো হন, তাহলে আপনি সেই সমস্যা নিয়েই, সেই সমস্যার মধ্যেই ডুবে থাকবেন। সেই সমস্যা আপনার জন্য বিশাল বড় কিছু। তো আপনি কিরকম নিজেকে তৈরি করছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য। তো ডে 2 এ আমি এই সম্বন্ধে বিশদে আলোচনা করলাম। তো আশা করি এটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। আমি টেকনিক করাবো, ঠিক আছে? না না। তো আপনি প্লিজ ইয়েটা অন করবেন। আর এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আগে প্রশ্ন করে নিন, আমি শেষে যাবার সময় টেকনিকটা করাবো। প্রশ্ন থাকলে বা কেমন লাগলো, কি লাগলো, বিশদে বলুন। খুব সুন্দর লাগলো। আরেকটা বিষয় জানার ছিল, যে এই যে আপনার যে যে বিষয়গুলো আমরা জানলাম আমি আজকে, হুম। এই বিষয়গুলো নিয়ে কি বিস্তারিত আপনার আগামী কোনো সেশন বা কিছু হয়, এরকম আছে হ্যাঁ, যেখানে সেশন আমরা আছে। জানতে পারবো এই বিষয়? হ্যাঁ, নিশ্চয়, পুরো বিশদে সেখানে একদম মানে আমি আপনি যখন জানতে চাইছেন, আমি একটু বলে নিই, অসুবিধা নয় তো? হ্যাঁ। না 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 না, বলুন। হ্যাঁ, তো দেখুন কি সেখানে কি আছে, মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রাম, সেখানে 3 মাসের আমি ক্লাস নিই।
ঠিক আছে, মানে 3 মাস সপ্তাহে আচ্ছা 2 দিন করে ক্লাস হবে। আর ভিডিও কোর্স, যেখানে অনেক ভিডিও আছে, সেই ভিডিও কোর্সের সারা লাইভ অ্যাক্সেস পাবেন। অলরেডি ভিডিও, আচ্ছা। প্রচুর ভিডিও আছে, সেই ভিডিও গুলো দেখতে পাবেন, অত্যন্ত পাওয়ারফুল ভিডিও। প্লাস 3 মাস আমি ক্লাস নেব, ঠিক আছে, 3 মাস সপ্তাহে 2 দিন করে। তারপর তারপর 1 বছর আমার সঙ্গে যুক্ত থাকবেন। সেই 1 বছর উইকলি 1 ডে করে ভিডিও কনফারেন্স হবে। সেখানে বিভিন্ন সমস্যা, কোর্স নিয়ে কোনো কিছু বুঝতে অসুবিধে হলে, বা লাইফের কোনো সমস্যা থাকলে, যে যে সিচুয়েশন, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম মনে আসে, তো সেই সমস্ত কিছু নিয়ে সেই ভিডিও কনফারেন্সে আলোচনা করবে। ক্লিয়ার? সেই মেন্টাল ওয়েলনেস মাস্টারি একদম। প্রোগ্রাম আছে, খুব মিনিমাম কস্ট। আমি সবকিছু বিশদে জানাবো। তো আমি এখন আগে শিখুন, এই ক্লাসগুলো করুন, আমি বিশদে হ্যাঁ হ্যাঁ। জানাবো। আর চিন্তা নেই। আর তাতে কি কি শিখবেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, এই জিনিসগুলো তো আছেই, এগুলো আরো বিশদে আছে। প্লাস হচ্ছে যে এইগুলোকে চেঞ্জ করবেন কি করে, মাইন্ডসেট কে কি করে চেঞ্জ করবেন। আপনি প্রথমে বলছিলেন না যে আমি যদি মানসিকতাটা চেঞ্জ করতে পারি, মানসিকতাটা কি, মাইন্ডসেট। ঠিক আছে, হুম, মাইন্ডসেট নিয়ে আমি অবশ্যই। আলোচনা করব, বিশদে বুঝতে পারবেন, আর এই বাচ্চাগুলো সম্বন্ধেও বুঝতে পারবেন আপনি। তাই মানে কোর্সটা মানে ওর্থ, আপনি নিজেও বুঝতে পারছেন যে এত ভ্যালু পাচ্ছেন। বা আমি জানি না, আপনার মন থেকে ফিলিং আপনি নিজেই শেয়ার করবেন, যদি সত্যিকারের ভ্যালু পান, কতটা কি ভ্যালু পাচ্ছেন আপনি নিজেই শেয়ার করবেন। তো দেখুন সেখানে কি কি আছে এই সম্বন্ধে ডিটেলস আছে। নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করা, বিলিভ, ভ্যালুস, পাস্ট এক্সপিরিয়েন্স, মেটা প্রোগ্রাম, যেটা হিডেন প্রোগ্রাম থাকে, যেটা কোথাও মানে জানানো হয় না, হিডেন প্রোগ্রাম, সেই হিডেন প্রোগ্রাম চেঞ্জ করা, সেই হিডেন প্রোগ্রাম সম্বন্ধে জানা। হিপনোসিস, মানে হিপনোসিস বলতে স্টেজ হিপনোসিস যেরকম দেখেন সেটা নয়, যে কাউকে আপনি ইয়ে করে হিপনোসিস করে দিলেন, সেরকম কিছু না। হিপনোটিক ল্যাঙ্গুয়েজ, মানুষের সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছানো, মানুষের সাবকনসিয়াস মাইন্ডে ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলা, সাবকনসিয়াস মাইন্ডের আচ্ছা প্যাটার্ন চেঞ্জ করা, সেই হিপনোসিস শিখবেন। নেক্সট হচ্ছে নিউরোলজিক্যাল অ্যালাইনমেন্ট, আমাদের যে নিউরোলজি আছে সেই নিউরোলজিক্যালকে অ্যালাইনমেন্ট করা। নিউরোলজিক্যাল তো রংলি অ্যালাইনমেন্ট হয়ে আছে আমাদের, সেই নিউরোলজিক্যাল অ্যালাইনমেন্ট করা শিখবেন। ডিজনি ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, কি করে অনেক বেশি ক্রিয়েটিভিটি বাড়ানো যায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, হাউ টু টেক দ্য বেটার ডিসিশন। মানুষকে কিভাবে চিনবেন, মানুষকে দেখে, মানুষের সাথে কথা বলতে বলতে কি করে চিনবেন, তার পুরো, আচ্ছা। তাকে কি করে অবজার্ভ করলে 5 মিনিট 10 মিনিটের মধ্যেই মানুষটার ভেতরে কি চলছে, ইন্টেনশনটাকে আপনি বুঝতে পারবেন। সেই সব কিছু আছে। টাইম লাইন থেরাপি, টাইম লাইনে যাওয়া, পাস্ট এক্সপিরিয়েন্স গুলোকে ইরেজ করা, ঠিক আছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফিয়ার, ফোবিয়া থেকে বেরিয়ে আসা, এই সমস্ত কিছু শিখবেন। রিলেশনশিপকে বেটার করার টেকনিক, পাওয়ারফুল টেকনিক, মানুষের সঙ্গে র্যাপো বিল্ড করা দ্রুত, খুব দ্রুত। মনে হয় না যে এই মানুষটি, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, একজন মানে এমপ্লয়ি, তার সঙ্গে তার বসের যদি ভালো র্যাপো বিল্ড হয়, বন্ধুত্ব বিল্ড হয়, তাহলে তার জীবন অনেক ভালো হতে পারে। কিন্তু কি করে এই র্যাপো বিল্ড করবে? সম্ভব কি? বস হয়তো নিশ্চয়ই। সবসময় বসের মুডে থাকেন, সবসময় অর্ডার দিতে থাকেন, বসকে ভয় করে চলছেন, কিন্তু র্যাপো কি করে বিল্ড করবেন দ্রুত? তো সেই সমস্ত কিছু বিশদে শেয়ার করা হবে। নেক্সট হচ্ছে গোল সেটিং। গোল সেটিং এর একদম সম্পূর্ণ ডিফারেন্ট ফর্মুলা, এই পৃথিবীতে এই ফর্মুলা কোথাও পাবেন না, এটা আমার নিচের ক্রিয়েট করা, অত্যন্ত ডিপে এটাকে ক্রিয়েট করা, ডিপ থেকে। মানে গোল কি হয়, গোল সবাই সেট করে, স্মার্ট গোল সেটিং বা গোল সেটিং ফর্মুলা সবাই অ্যাপ্লাই করে, বহু মানুষ গোল সেট করছেন, কিন্তু সেই গোলে মোটিভেট তাদের থাকে না, এনকারেজমেন্ট থাকে না, তাই মাঝপথে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যায়। কিন্তু এই যে গোল সেটিং ফর্মুলা, এটাতে আপনার ভেতর থেকে মোটিভেশন ফিল হবে সেটাকে ফুলফিল করার জন্য। এবং খালি তাই নয়, স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি বিল্ডিং, হ্যান্ড হোল্ডিং সাপোর্ট, যে প্রত্যেকটা মাইলস্টোনকে, প্রত্যেকটা গোলকে অ্যাচিভ করা, সেই সবে আমার হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাবে। এই সমস্ত কিছু এর মধ্যে আছে। প্লাস হচ্ছে সব সময় কিভাবে মোটিভেট থাকতে হয়, আত্মবিশ্বাস, কনফিডেন্সের টেকনিক,
হাই কনফিডেন্স বুস্টার টেকনিক, এই সমস্ত কিছু মিলিয়ে এই ট্রেনিং প্রোগ্রাম। তো অত্যন্ত অল্প কস্টে এই ট্রেনিং প্রোগ্রাম পাবেন। অনলি মানে অ্যাকচুয়ালি কস্টিং অনেক আছে, প্রায় 22,000-এর মতো কস্ট আছে, কিন্তু ইমিডিয়েট অফার চলছে। সেই অফারে আপনি যদি নেন 12,400 এরকম পড়বে, সমস্ত ট্যাক্স নিয়ে, জিএসটি নিয়ে এরকম পড়বে। তো আমি ডিটেলসে শেয়ার করে দেবো, চিন্তা করবেন না। এবং ডেফিনেটলি আপনি আপনি বুঝতেই পারছেন যে কত ভ্যালুয়েবল কোর্স হতে পারে এই কোর্স, অত্যন্ত পাওয়ারফুল। আর জীবনে নিজেকে গিফট দিন। আমি বলবো একটা মানুষ আপনার সঙ্গে সব দিন থাকবে, সেই মানুষটা হচ্ছে আপনি। আপনি যেদিন থেকে জন্মেছেন আর যেদিন থেকে এই পৃথিবী, কিছু মনে করবেন না, যেদিন থেকে এই পৃথিবী ছেড়ে যাবেন কেউ আপনার সঙ্গে থাকবে না, একটা মানুষও আপনার সঙ্গে সারা জীবন থাকবে না, খালি আপনি থাকবেন আপনার সাথে। নিশ্চয়ই। ভালো করে ভেবে দেখুন, খুব গভীরে আমি কথা বলছি। তো না, মানুষটাকে না, না, একদম। সেই মানুষটাকে সেটা তো অবশ্যই। একটা এমন জিনিস গিফট দিন যে অন্যের জীবনে অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারে, অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারে, আর করতে পারবেন। নিজের পোটেনশিয়ালকে রিয়েলাইজ করা, এই সবকিছু এর মধ্যে আছে। সাব মডেলিটিস, সাব মডেলিটিস এর টেকনিক, খুব পাওয়ারফুল জিনিস আছে, জানতে পারবেন ওই ইয়েতে। আর বলুন এবার, বলুন আপনার কেমন লাগলো, আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ প্লিজ। 4 মাসের কোর্স? হ্যাঁ, কোর্সটা 4 মাসের? কোর্সটা 3 মাস, আমি দুদিন করে ক্লাস নেবো, ঠিক আছে? দুদিন ওটা কি করে কি সব। বার হয় ওটা? কিরকম এটা বার গুলো অ্যাকচুয়ালি হয়, শনি শিডিউল রবি? হয়। দেখুন অলরেডি আমার তো ক্লাস চলছে, তার সাথে আচ্ছা, ম্যাচিং আচ্ছা। করে আমাকে করতে হবে। তো আহ, আহ, সেটা আপনাদের সাথেও অ্যাডজাস্ট করেই আমি চেষ্টা করব, যাতে আপনাদের অলরেডি আমার ক্লাস চলছে, আমার হিন্দিতে চলছে, বেঙ্গলিতেও চলছে। বেঙ্গলিতে মানে কি বলবো, ব্যাচ আছে, এরকম নয় যে একটা ব্যাচ, আচ্ছা, আরো ব্যাচ আছে। তো সেই সব ক্লাস চলছে, আর সেই সব ক্লাসের ভিডিও আপনি সারা জীবন অ্যাক্সেস করতে পারবেন, সারা জীবন। এরকম আচ্ছা। নয় যে সে মানে আপনি যে ক্লাসগুলো করছেন তার ভিডিও অ্যাক্সেস করতে পারবেন, অনেক ভিডিও আছে, প্রচুর প্রচুর ভিডিও আছে, সেগুলো অ্যাক্সেস করতে পারবেন, প্লাস আপনাকে যা শেখাবো সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? একদম। আর বলুন, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে। আহ, না, না। আহ, একটু এর পরে তাহলে আপনি রিল্যাক্সে আছেন তো এখন? আপনাকে টেকনিক করানো, আর খুব ছোট্ট টেকনিক। ওকে, একদম। ঠিক আছে। চলুন, আপনি যদি জল খেতে চান একটু নিয়ে নিতে পারেন, সামান্য জল। ওকে, ঠিক আছে, চলুন। দেখুন তার আগে বলে নি, আমরা কি হয়, যে কোনো ঘটনা একটা ঘটলো মানে আমি এরকম ভাবে বলতে পারি, কেউ ক্রিটিসাইজ করলো বা একটা সামান্য চোখের সামনে একটা কোনো দুর্ঘটনা ঘটলো, আমরা কি হয়, আনরিসোর্সফুল স্টেটে চলে যাই। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন একজন মানুষের একটা বিপদ ঘটেছে, তো দেখবেন সেই মানুষটা বসে বসে কাঁদছে বা খুব দুঃখে বসে আছে, তাকে দেখলেই বুঝতে পারবেন যে ঘাড়ে গালে হাত দিয়ে, বা আমি ধরুন এরকম ভাবে বসে আছি, আপনার কি ফিলিং হবে? আমি যদি এরকম ভাবে বসে থাকি ঘাড় ঝুঁকিয়ে, আপনার কি অনুভূতি হবে? যে নিশ্চয়ই স্যারের মনে দুঃখ আছে, তাই তিনি এরকম বসে আছেন। কিন্তু আপনি যদি দেখেন যে আমি এরকম ভাবে বসে আছি, আপনি রুমে ঢুকলেন, এরকম ভাবে বসে আছি, তো আপনার কি অনুভূতি হবে? বা স্যার নিশ্চয়ই কিছু স্যারের মনে বেশ ভালো কিছু চলছে, আনন্দের কিছু চলছেন, তাই স্যারের এরকম মানসিক পোস্চার। তো ঠিক রিভার্স আমরা হুম। যদি করি, আমাদের পোস্চার যদি চেঞ্জ করি, আমাদের মনে যা কিছু পিআইআর চলছে সেটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সেই টেকনিকই করব। তো দেখবেন না, মানুষ দুঃখ পেলো, তাকে একটু জল খাওয়ালেন, একটু হাঁটালেন, একটু কোথাও বাইরে নিয়ে গেলেন, তার স্টেট চেঞ্জ হয়। তো সেটা আমরা শিখবো যে ইমিডিয়েট আমাদের সঙ্গে এরকম কোনো ঘটনা হয়েছে, যে সময়টা আমরা একটু আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে গেছি, সেখান থেকে দ্রুত আমরা কি করে ফিরে আসতে পারি। এটাকে বলে কুইক ফিক্স টেকনিক, খুব পাওয়ারফুল, খুব গুরুত্বপূর্ণ। তো সেই টেকনিক আমি করাবো, এটা আপনি যখন খুশি অ্যাপ্লাই করতে পারেন যদি কখনো আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে যায়। ঠিক আছে? তো চলুন, একটু স্ট্রেট হয়ে বসবেন, সোজা হয়ে বসবেন, সিট দ্বারা সোজা রেখে বসবেন।
চোখ বন্ধও করতে পারেন আপনি চাইলে, বা চোখ খোলা রেখেও করতে পারেন। আর আমি এরকম কোনো মানে কি বলবো স্পিরিচুয়াল টেকনিক করাই না, আমি খুব পাওয়ারফুলি টেকনিক করাই। তো আপনি চোখ খোলা রেখেও করতে পারেন, কোনো যেটা আপনার কমফোর্ট ফিল হয় মোটামুটি। ঠিক আছে, গ্রেট গ্রেট। একটু ডিপ ব্রিদিং নেবেন, চেস্টটাকে চওড়া করুন, চেস্টটাকে অনেক চওড়া করুন, যেমন একজন মানুষের কনফিডেন্স থাকলে যেরকম চেস্ট হয় ঠিক সেরকম করুন। ব্রিদিং প্যাটার্নটাকে চেঞ্জ করুন, ভালো করে ব্রিদিং প্যাটার্নটাকে চেঞ্জ করুন। বাহ, গ্রেট গ্রেট। ডিপ গভীরে শ্বাস নিন, একদম যেন কনফিডেন্সের চেহারাটাকে রাখুন, ঘাটটাকে একটু উঁচু করুন, মানে প্যারালালি ঘাটটাকে রাখুন, আমাকে দেখতে হবে এরকম কোনো মানে নেই। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড ভেরি গুড। মুখে একটা সুন্দর স্মাইল আনুন, মুখে একটা সুন্দর স্মাইল, বা স্মাইল রাখবেন। বডি পোশ্চার গেস্টার চেঞ্জ করবেন না, নিঃশ্বাসটা যেভাবে নিচ্ছেন মুখে হাসিটা রাখুন, মুখে হাসি রাখবেন, বডি পোশ্চার একদম এরকমই রাখবেন। ঠিক আছে, মুখে একটা সুন্দর স্মাইল রাখুন, এই অবস্থায় একটু থাকুন। বাহ, গ্রেট। মুখে সুন্দর স্মাইল, আর আপনার চেস্ট ওয়াইড, সিট দ্বারা সোজা। গ্রেট গ্রেট গ্রেট। এবার একটু দুঃখের কথা ভাবুন তো, কোনো দুঃখের ঘটনার কথা, কোনো একটা দুঃখের ঘটনার কথা ভাবার চেষ্টা করুন। মুখে হাসি যেন থাকে, বডি পোশ্চার গেস্টার কোনো মতেই চেঞ্জ করবেন না, সিট দ্বারা সোজা, নিঃশ্বাসও চেঞ্জ করবেন না। গ্রেট। চেষ্টা করুন মুখে হাসি রেখে একটা কোনো দুঃখের ঘটনা বা আনরিসোর্সফুল স্টেটে নিয়ে যাওয়ার ঘটনার কথা চিন্তা করুন, চেষ্টা করুন চিন্তা করার। গ্রেট গ্রেট, বাহ। বস, বডি পোস্টার একদম চেঞ্জ করবেন না, মুখে হাসি রাখবেন। ঠিক আছে, বাহ, ওকে, ছেড়ে দিন। হুম, ধীরে ধীরে আপনি রিল্যাক্স হন। হুম, great. হ্যাঁ, আপনি রিল্যাক্স হতে পারেন এবার। হুম, আচ্ছা, আমাকে বলুন, এই রকম বডি হ্যাঁ। পোস্টারে আপনি যখন কোনো আনরিসোর্সফুল স্টেটে নিয়ে যাওয়ার কথা, ঘটনার কথা মনে করার চেষ্টা করলেন, ঘটনা কি আসলো, মনে আসছিল? না, আসতে চাইছিল না তো। আসতে চাইছিল না, যদিও চাইছিল আপনি, যদিও আপনি ভাবলেন, আপনার মনে কি সেই অনুভূতি জাগালো? জাগাবে। না। কেন বলুন তো? আমাদের মনে যা কিছু চলছে তার সাপোর্টিভ ফিজিওলজি যদি না থাকে, তাহলে মনে সেই চিন্তা কখনো স্টে করতে পারে না, কখনো স্টে করবে না। একদম একদম। তো আমরা কি করি, সাপোর্টিভ ফিজিওলজিতে নিয়ে চলে যায়, আমাদের যখনই মনে কোনো নেগেটিভ চিন্তা চলছে আমরা গালে হাত দিয়ে বসে গেলাম, বিছানাতে শুয়ে পড়লাম, তখন সেই নেগেটিভ চিন্তা আরো বেশি করে চলতে থাকে। সেই একটা নেগেটিভ চিন্তা আরেকটাকে ট্রিগার করে, সেটা আরেকটা নেগেটিভ চিন্তাকে নিয়ে আসে, অতীতে কবে কি হয়েছিল সেগুলোকে তুলে আনে। ক্লিয়ার? একদম তো আমরা যখনই একদম আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে যাব, আমরা যদি এই টেকনিক করি, আপনি যদি এই টেকনিক করেন, ডেফিনেটলি যে কোনো আনরিসোর্সফুল স্টেট থেকে নিজেকে রিসোর্সফুল স্টেটে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারেন। বোঝা গেল? খুব ছোট্ট টেকনিক কিন্তু খুব পাওয়ারফুল। একদম। খুব ভালো লাগলো। বলুন এবার আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, যে কেমন লাগলো পুরো সেশন, হ্যাঁ। এখন অবধি যা যা হয়েছে, কেমন লাগলো আজকে, কেমন লাগলো প্লিজ কাইন্ডলি একটু শেয়ার করুন, খুব ভালো লাগে আপনাদের। হ্যাঁ, একদম একদম খুব সুন্দর লাগলো। আহ, যদিও আমি আজকের সেশনে আমি একজনই আপনার সঙ্গে করছি, এবং এই জায়গাটাতে আমার একটা খুব সুন্দর উপলব্ধি হলো, আপনি কিন্তু একজন ছাত্রকে নিয়েও আপনি সেম সেট আপেই করছেন, কথাবার্তা ভঙ্গিমা যা আছে আপনার কিন্তু সমান আছে। আমিও কিন্তু ফিল করলাম বিষয়টা, যে আপনি একজনকে নিয়ে কিন্তু মানে একজন ছাত্রকেই তৈরি করছেন, কিন্তু সেটা কিন্তু আপনার কোনো চেঞ্জ হয়নি, যে না বা আপনি আমার বোঝানোর ক্ষেত্রে কোনো কম বা গুরুত্ব না দিয়ে বোঝানো, এই জায়গাটা কখনোই লক্ষ্য করলাম না। খুব সুন্দর লাগলো এই জায়গাটা, যে আমি একা আজকে আপনার সেশনে
জয়েন করেছি, বাকিরা হয়তো করেনি, কালকে যে ভদ্রলোক ছিল বা আরো যে ছিল তারা করেননি হয়তো আজকে কোনো কারণে, কিন্তু আপনার জায়গাটা কিন্তু আপনি সমান রেখে গেলেন আমাদের সবার জন্য। এই জায়গাটা একটা মানে আমার খুব ভালো পজিটিভ দিক, আমিও শিখতে পারলাম। হয়তো এটা না হলে আমি জানতে পারতাম না, হয়তো এরকম আমার জীবনেও কখনো যদি কোনো ঘটতো হয়তো আমার মনে হতো যে একজনকে কি শেখাবো, আচ্ছা অল্প ছেড়ে দেই, কিন্তু আপনার ক্ষেত্রে দেখলাম না। এটা সত্যি ভালো লাগলো, এই জায়গাটা খুব সুন্দর, থ্যাংক দারুণ ইউ। লাগলো। এবং আপনার কাছে যা শিখলাম এখন পর্যন্ত সেই কারণেই আমি আপনার কাছে ওই কোর্সটা সম্পর্কে জানতে চাইছিলাম, যে ভালো লাগলো। হয়তো বা এটা পুরোটা করা সম্ভব যদি হয় আমার অর্থনৈতিক দিক থেকে, তাহলে আমি অনেকটাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমার যে উদ্দেশ্যটা, মেন উদ্দেশ্যটা, সেই জায়গাটাও হয়তো আমি পূর্ণ করতে পারবো সোসাইটির জন্য আপনার কাছ থেকে শিখে। এইটাই শিওর, আর কি। শিওর, শিওর। এবং ডেফিনেটলি আমার হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাবেন, আপনি নিজেই বললেন, আর কিছু বলার নেই আমার। খুব আপনার মানে সত্যি ইয়ে, দেখুন আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্ট, আমি যেমন মানে একজন স্টুডেন্টের সামনে যেভাবে কথা বলি, একজন স্টুডেন্টও আমার কাছে ততটাই ভ্যালুয়েবল, এরকম কোনো ইয়ে নেই যে ভ্যালুয়েবল নয়। ইভেন ফ্রি সেশন গুলোতেও আপনারা তো তাও মানে 59 পে করেছেন, ফ্রি সেশনেও আমি হ্যাঁ, সেম ভ্যালু অ্যাড করার চেষ্টা করি। মানে যেরকম সেশন, যে ইয়ের ওপর সেশন থাকে, সেই সেশনে পুরো দেওয়ার চেষ্টা করি, মানে দেবো, এটা আমার কমিটমেন্ট। আর আরেকটা জিনিস আমি বলে নিচ্ছি, দেখুন, যে মানুষ এগুলোকে বোঝার জন্য না, সবাই বুঝতে চায় না, কারণ মানুষ নিজেকে কমফোর্ট জোনে রাখতে চায়। আমার জন্য কমফোর্ট কি, আমি একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটবো এই সময়, এটাই আমার জন্য কমফোর্ট জোন। মানুষ কমফোর্ট জোন থেকে বেরোতে পারেন না বলে তার জীবনে সবচেয়ে বেশি সমস্যা। তো আপনি সমস্ত কিছু ছেড়ে দিয়েও এই টাইমটাকে ইনভেস্ট করছেন নিজেকে গ্রো করার জন্য। আর আমার সেই রেসপন্সিবিলিটি আপনাকে সেই জায়গাটাতে দেওয়া, সেই সবকিছু শিক্ষা দেওয়া। ক্লিয়ার? আর আজকে আমি যা বলছি, হয়তো বহু মানুষ বুঝতে পারছেন না, কিন্তু ডেফিনেটলি এই জিনিস একদিন শিখতেই হবে, জানতেই হবে, করতেই হবে, যদি জীবনকে ভালো করতে চাই। এর চেয়ে ভালো সায়েন্স এই অবশ্যই। পৃথিবীতে আমার জানা নেই কিছু আছে। না, 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 আমি নিশ্চয়ই, নিশ্চয়ই। গ্যারেন্টি দিচ্ছি যে তাদেরকে করতেই হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, যে মানুষটি কালকে বলছিলেন এই এই প্রবলেম মেডিসিন নেই, মেডিসিনের কিচ্ছু সমাধান নেই। আমি দেখেছি আমার মানে কি বলবো, আহ, একজন স্টুডেন্ট, মানে স্টুডেন্ট বলতে আমার এরকম ফ্রি সেশনে যোগ দিয়েছিলেন, যোগ দেওয়ার পর বছর 3-4 আমার সঙ্গে কোনো যোগাযোগ থাকেনি। তারপর বহু মেডিসিন নিয়েছেন, ডিপ্রেশনে চলে গেছেন, মেডিসিন নিয়েছেন, সবকিছু করেছেন, নিজের ব্যবসা পুরো চলে গেছে, পুরো চলে গেছে একদম, মানে লক্ষ লক্ষ টাকার ব্যবসা ছিল, চলে গেছে। রিসেন্ট আবার আমার কাছে এসেছেন ফিরে। এবং আমি তাকে আচ্ছা, তার, দেখুন আমি আমি আপনাকে একটা কথা বলছি, এটা মানে গর্ব করে বলার নয়, আমি তার অবস্থা দেখে, তিনি যে এত টাকার বিজনেস সবকিছু ছেড়ে মানে ইয়ে করে নিয়ে এক অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে, খুব ভালো ফ্যামিলির ছেলে, ক্রিটিক্যাল ছেলে বলতে কি প্রায় 30 বছর 32 বছর বয়স। তো আমি তাকে ফ্রি সেশন নিচ্ছি। আচ্ছা, আচ্ছা। তিনি নিজে বলেছেন, স্যার আমি আপনার ঋণ কিভাবে শোধ করব জানি না, তবে আমি এখান থেকে বেরিয়ে আসলে আপনি, আপনার সাথে দেখা করে আমি আপনাকে মনের মতো করে আপনার এই ঋণ শোধ করতে চাই। আপনাকে আমার ঋণ শোধ করতে হবে না, আপনি আমাকে মানে নিজেকে ঋণী বলে ভাববেন না আমার কাছে। নিশ্চয়ই। তবে এই কথাটা যে মনে রেখেছেন, যে স্যার আপনি বলেছিলেন যে এই করা ছাড়া কোনো উপায় নেই, আমি সেটা আজকে মনে প্রাণে বিশ্বাস করছি, এটাই আমার জন্য অনেক। সেটা তো অবশ্যই। হবে, দেখুন মানুষের সচেতনতা ধীরে ধীরে হবে, এরকম নয় যে আজকেই মানুষ সবকিছু শিখে যাবে। তারপরে অনেক কিছু চলছে মানুষ, দেখুন সেশনে ডেকে নিয়ে যাচ্ছে, সেখানে বেশ কিছু জিনিস ইয়ে করে, মানে এরকম বহু কিছু স্টুডেন্ট আমাকে বলেছে যে সেখানে নিয়ে প্রথম দিন থেকে কি কোর্স সেল করবেন, কি করবেন, আর আপনি আমাকে 1 ঘন্টায় যা দিলেন, আমার কাছে রেকর্ডিং আছে, যে আপনি আমাকে যা হুম, 1 ঘন্টায় নাম ধরে বলছেন যা দিলেন, এই ব্যক্তি হুম। তার 5 দিনের ক্লাস, বোধহয় 3 দিন না 5 দিনের ক্লাস, 5 দিন ক্লাসে তার
মানে 10%ও দেননি। তো দেখুন আজকে আমার কাছে এগুলোই অনেক বড়। আরে টাকা পয়সা তো সব আসবে, এগুলো তো কোনো ব্যাপার নয়, এটা তো প্রায় প্রোডাক্ট। সেটা তো এই যে আপনি এত মহৎ কাজে যুক্ত হয়েছেন, এর আনন্দ কোথায় পাবেন? একটা বাচ্চার মুখ যখন আপনি দেখেন, বাচ্চাটাকে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কিছু গিফট দেন বা তাকে পড়াশোনার দিকে অনুপ্রাণিত করেন, সেই আনন্দ পৃথিবীর কোনো কিছু দিতে পারবে না। আমি জানি এই ফিলিংস। নিশ্চয়ই একদম স্যার। তো আহ, আমি বলছি আপনাকে যে একজন কি দুজন কি 10 জন কি 100 জন এটা ম্যাটার করে না, আমি একটা রেসপন্সিবিলিটি নিয়েছি, আমি জানি, আর সেই রেসপন্সিবিলিটি আমি নিভাতে এসেছি। আর আপনারা তাতে নিশ্চয়ই যুক্ত হলে, তার সাথে থাকলে, মানে আমি এই সায়েন্সকে আরো বেশি স্প্রেড করতে পারবো, এই পৃথিবীকে আরো সুন্দর দেখতে পাবো, যেটা আমার অবশ্যই মেন পারপাস অফ লাইফ। আমার ওয়েবসাইটে এক- গেলেও দেখতে পাবেন, আমার সবকিছুতেই পারপাস দেখতে পাবেন। এবং আমার বই লেখা, আমার ভিডিও, সবকিছু। অনেকে ভাবেন যে আহ, এই ইউটিউব থেকে রোজগার করার জন্য, ইউটিউবে সাবস্ক্রাইবার পাওয়ার জন্য, একদমই তা না। আমার কোনো কিছু যায় আসে না যে কে ভিডিও দেখছে না দেখছে, কিন্তু আমি জানি যাদের প্রয়োজন তারা ঠিক আমাকে খুঁজে খুঁজে বের করবে। বুঝে বের করে নেবে অবশ্যই। ঠিক আছে? তো যাই হোক, মানে আর আপনার মতো স্টুডেন্ট পাওয়া, আপনার মতো মন দিয়ে শোনা, রিয়েলি। নিশ্চয়ই আর আপনাদের থেকেও আমি শিখি, এরকম নয় যে আমি সবকিছু জানি, আমি আপনাদের থেকেও শিখি। আমি প্রত্যেকটা নিশ্চয়ই স্টুডেন্টদের থেকে শিখি, এবং তাদের প্রশ্নগুলো আমাকে আরো বেশি শিক্ষার দিকে নিয়ে যায়, তাই না? একদম একদম স্যার। শেখার তো মানে সব প্রতি মুহূর্তেই আমরা প্রত্যেকের কাছ থেকে শিখতে পারি, কোনো না কোনো বিষয় শিখতেই পারছি। মানে সেই শিখে শিখেই তো মানে, এবং শেখাটা যদি আমাদের মধ্যে সবসময় আগ্রহটা থাকে তাহলেই আমি এগোতে পারবো। একদম। অ্যাকচুয়ালি এই রায়গঞ্জ কলেজে এখনো আমার ছবি, আমি গেছিলাম, স্যারেরা ডেকে ডেকে নিয়ে গিয়ে দেখাচ্ছেন, শান্তনু দেখো তোমার ছবি আমরা লাগিয়ে রেখেছি বিভিন্ন আপনি জায়গায়। কোন তো ইয়ারে আমি, ছিলেন রাইগঞ্জ কলেজে? হ্যাঁ, কোন ইয়ারে? কোন ইয়ারে? ইয়ার হচ্ছে 2001-এ আমি পাস আউট। আচ্ছা 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 আচ্ছা। তো আহ ওই ফিলিংস গুলো আমি বোঝাতে পারবো না, স্যারেরা এখনো আমাকে, আমার সাথে কন্ট্যাক্টে রেখেছেন, ফোন করেন আচ্ছা। স্যারেরা, কথা বলেন। কেন? অনেক স্টুডেন্ট বেরিয়েছেন, তো আমাকেই কেন? সেটা তো তো আহ আহ, এইগুলো আমি ওখানে দায়িত্বও ছিলাম, অনেক বড় দায়িত্বে ছিলাম। যাই হোক, আহ, ওই জন্য আমার রায়গঞ্জের সঙ্গে একটা বিরাট কানেক্ট ফিল করি আমি, মানে আমার সেকেন্ড হোম রায়গঞ্জ। আচ্ছা। যাই হোক, নেক্সট আপনি এলে এবারে রায়গঞ্জে অবশ্যই আমার ডেফিনেটলি, সঙ্গে যোগাযোগ হবে। এটা একদম অবশ্যই অবশ্যই। ডেফিনেটলি। তো চলুন, ভালো একদম থাকবেন। আর ঠিক আছে। আপনি, একটা কথা বলবো, দেখুন আমি আমি মানে আপনি কোর্সে এনরোল হন বা না হন, সেই জন্য আমি বলছি না। আপনি নিজেকে যে মহৎ উদ্দেশ্যে নিয়ে ইয়ে করেছেন, আমি ডেফিনেটলি গ্যারেন্টি দিতে পারি, 200% গ্যারেন্টি দিতে পারি, এই কোর্স, যে মেন্টাল ওয়েলনেস মাস্টারি কোর্স, আপনাকে সেই পথে দ্রুত পরিচালনা করবে এবং অনেক বড় জায়গায় নিয়ে যাবে, এর গ্যারেন্টি আমি দিতে পারি। প্লাস আমার হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাবে সব সময়, 1 ইয়ার অবশ্যই পেরিয়ে গেলেও পাবেন, সবসময় পাবেন। ওকে? একদম। তো ওকে ওকে। এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, এবং আচ্ছা। আহ, আগে আগামী কালও তো আমি ক্লাস নেবো, কোনো চিন্তা নেই, এবং অনেক অবশ্যই। অনেক কিছু পাওয়ারফুল জিনিস শেখাবো। ঠিক আছে? ঠিক আছে। ওকে। অবশ্যই। ঠিক আছে। শুভরাত্রি স্যার। হ্যাঁ, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী। অবশ্যই অবশ্যই। ঠিক আছে।